শিমুলের আজ বিবাহ বার্ষিকী। শিমুল আর নিশুর বিয়ের আজ প্রায় 3 বছর। সকাল সকাল উঠে শিমুল নিশুর পছন্দের কিছু খাবার তৈরি করে নিশুকে সারপ্রাইজ দেওয়ার জন্য। গতকাল রাত থেকেই সে নিশুকে সারপ্রাইজ দিতে চেয়েছে। গতকাল রাত থেকে সে নিশুকে সারপ্রাইজ দিতে চেয়েও দেয়নি, কারণ সে অপেক্ষায় ছিল নিশু কি তাকে শুভেচ্ছা জানায়। কিন্তু নিশুর তো মনেই নেই যে আজ তাদের বিবাহ বার্ষিকী। শিমুল খাবার টেবিলটা পরিষ্কার করে খুব সুন্দর করে সাজিয়েছে। দিনের বেলায় ঘর অন্ধকার করে মোমবাতি জ্বালিয়ে সামনে সব খাবার রেখে একটা কেক হাতে নিয়ে নিশুকে উইশ করতে করতে ঘুম থেকে ডাকে। নিশু ঘুম থেকে চোখ খুলে দেখে শিমুল কেক হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। শিমুল যে তাকে উইশ করেছে তা নিশু ঘুমের ঘরে শুনতে পায়নি। কেক হাতে শিমুলকে দেখে জিজ্ঞেস করে, কি হলো? আবার কাকে সারপ্রাইজ দেওয়ার জন্য কেক বানিয়েছো? তুমিও না কয়েকদিন পর পরই কেক বানাও। আচ্ছা, তুমি কি বোঝো না যে এটা একটা বাড়তি খরচ? টাকা ইনকাম করা যে কতটা কষ্ট সেটা তুমি কবে বুঝবে? শিমুলকে কিছু না বলতে দিয়ে নিশু একা একা কথাগুলো বলেই অষ্টমে চলে গেল। আর শিমুলের চোখ বেয়ে গড়িয়ে পড়ল দুফোঁটা অশ্রু। শিমুলকে একটা টেবিলে রেখে ঘর গুছাতে লাগলো। কিছুক্ষণ পর নিশু অষ্টম থেকে বেরিয়ে এলো। তৈরি হয়ে টেবিলে নাস্তা করতে গিয়ে দেখে এত আয়োজন, আর তো আবার শিমুলকে কথা শোনালো শুরু করে দিল। এই, তুমি কি শুরু করলে? হ্যাঁ, কেক আবার এখন এত খাবার, আবার তো দিনের বেলায় মোমবাতি জ্বালিয়ে রাখছো। শিমুল কি বলবে ভেবে পাচ্ছে না। তারপর শিমুল বলেই ফেলল, আজকে আমাদের বিবাহিত জীবনে 3 বছর হয়েছে, তো তাই আপনাকে একটু সারপ্রাইজ দিতে চেয়েছিলাম, আর সেই জন্যই আপনার পছন্দের খাবার আর কেক তৈরি করেছি। নিশু হতভম্ব হয়ে গেল আর কিছু না বলে খাওয়া শুরু করলো। বলতে লাগলো, ও, আমি তো ভুলেই গেছিলাম। তা তুমি আগে বলবে তো। শিমুল বলল। বলার আর সুযোগ পেলাম কোথায়? নিশু তার পছন্দের বিরিয়ানি, কাবাব আর চিকেন ফ্রাই খুব মজা করেই খেতে লাগলো। পাশাপাশি শিমুলের মুখও দিতে লাগলো। একসাথে খাবার খেয়ে কেক কেটে একটু খেয়ে দোকানের উদ্দেশ্যে বেরিয়ে পড়ল। শিমুল তার বিয়ের ছবিগুলো বের করে দেখতে দেখতে পিছনের স্মৃতিগুলো মনে করতে লাগলো। 3 বছর আগে প্রথম যেদিন নিশু আর তার মা শিমুলকে দেখতে গিয়েছিল, নিশু চুপচাপ বসেছিল। তার মা সবার সাথে কথা বলে। যখন শিমুলকে সামনে নিয়ে আসা হয় তখন নিশু শিমুলের দিকে হা করে তাকিয়েছিল, আর মা এবং সবাই হেসে উঠল। মা শিমুলের সাথে কিছুক্ষণ কথা বলার পর যখন নিশুর মতামত জানতে চায় তখন নিশু শিমুলের সাথে একা কথা বলতে চায়। শিমুল নিশুকে নিয়ে ছাদে ওঠে। প্রায় অনেকটা সময় হয়ে যাওয়ায় শিমুল নিজে থেকেই নিশুকে জিজ্ঞেস করে, কিছু বলবেন? না মানে, আপনি তো একা কথা বলতে চেয়েছিলেন, আর এখন কিছু বলছেন না। নিশু বলল, মানে আপনাকে আমার অনেক পছন্দ হয়েছে, কিন্তু বলতে চাচ্ছি যে আপনি খরচ কেমন করেন? শিমুল আশ্চর্য হয়ে গেছে আর মনে মনে ভাবে, এলো কি বলে? বিয়ের পাত্রী দেখতে এসে এগুলো কেন জিজ্ঞেস করে? শিমুলকে চুপচাপ থাকতে দেখে নিশু আবারও বলে উঠল। বললেন না আপনার পেছনে মাসিক কত টাকা খরচ করেন আঙ্কেল? শিমুল উত্তর দিল, তা তো আর জানি না। বাবাকে তো কখনো এ ধরনের হিসেব করতে দেখি নাই। আমি বাবাকে জিজ্ঞেস করে আসছি। নিশু বলে। ঠিক আছে, আপনি জিজ্ঞেস করে আমাকে জানাবেন প্লিজ। দুজন নিচে চলে গেল। খাওয়া দাওয়া করে যখন নিশু আর মা বিদায় নেবেন তখন মা শিমুলের হাতে গুজে কিছু টাকা দেন। আর নিশুর মাকে টাকা দিতে দেখে অস্থির হয়ে যায়। বাসা থেকে বেরিয়ে নিশু মাকে জিজ্ঞেস করে। মা কত টাকা দিলে? মা বললেন, 5,000 টাকা। নিশুর চোখ যেন কপালে উঠল। হঠাৎ কলিং বেলের শব্দে শিমুল সদ্বিহত ফিরে পেল। ছবির অ্যালবামটা রেখে দরজা খুলে দেখে নিশু আবার এসেছে। শিমুল নিশুকে জিজ্ঞেস করলো, কি হয়েছে? কিছু রেখে গেছেন? নিশু একটা হাসি দিয়ে ভিতরে ঢুকে বলল, আচ্ছা, মা কি খেয়েছে? আসলে আমি তাড়াহুড়ো করে বেরিয়ে গেছিলাম, মাকে একটু দেখে আসি। মায়ের ঘরে যেয়ে সে মাকে ডাক দিল। মা বলেন, তুই যাসনি এখনো? আমি তো ভাবলাম তুই চলে গেছিস। তুমি খেয়েছো মা? দেখো না আজ আবার শিমুল কত অপচয় করে ফেলেছে। এই মেয়েটা যে কবে বুঝবে। তুই মেয়েটার পেছনে লেগে থাকিস কেন? তোর এত বড় একটা সমস্যা জেনেও মেয়েটার সংসার আর তোকে ছেড়ে যায়নি, তারপরও তুই ওর পেছনে লেগে থাকিস। দেখ তো, আমি প্রায় সব সময় অসুস্থ থাকি, ও আমার সেবা করে। তোর এত বড় সমস্যা থাকা সত্ত্বেও তোকে এত ভালোবাসে আর অসম্ভব মায়া করে, তবে কি সে এতটুকু সুখ পাওয়ার যোগ্য নয়? তুই যা তো, যা, কাজে যা, আর আসার সময় ওর জন্য ভালো কিছু উপহার নিয়ে আসবি।
দিলে তো মা আবার খরচ বাড়িয়ে। আচ্ছা যাই তাহলে। ড্রয়িং রুমে এসে নিশু শিমুলকে কোমর জড়িয়ে ধরে কানে কানে বলে, সরি ভুলে যাওয়ার জন্য। আসলে কাজের অনেক চাপ তো, তাই মনে ছিল না। আচ্ছা দুপুরের জন্য কি দিয়েছো? আসলে এই খাবারগুলো থাকলে আজকে এগুলো দিয়ে চালিয়ে দিও, আর বাড়তি রান্না করে খরচ করার দরকার নেই। বলি শিমুলের গালে একটা চুমু দিয়ে চলে গেল। বৌমা, আওয়াজ শুনে শিমুল দৌড়ে শাশুড়ির রুমে যায়। শিমুলকে দেখে নিশুর মা বললেন, তুমি কিছু মনে করো না, তুমি তো জানোই যে ও ওরকম। তুমি তোমার যেটা ইচ্ছে সেভাবেই করবে। না না মা, এমন কথা বলবেন না। আমি ওনার কথায় কিছুই মনে করিনি। আর উনি তো আমাকে যথেষ্ট মায়া করেন, তাহলে কি এটুকু আমি সইতে পারি না? আমার নিশো খুবই ভাগ্যবান যে তুমি তার স্ত্রী। শিমুল মনে মনে। উনি নাই, আমি অনেক ভাগ্যবতী ওনাকে স্বামী হিসেবে পেয়ে। কিছু বললে? আচ্ছা মা, আপনি ওষুধ খেয়েছেন, এখন একটু বিশ্রাম নিন। খেয়েছি। তোমার মনে আছে তোমাকে যেদিন আমি আর নিশো দেখতে গিয়েছিলাম, সেদিন যে আমি তোমার হাতে টাকা দিয়েছিলাম না, তখন বাসায় এসে নিশো আমার সাথে এত রাগারাগি করেছে যে এতগুলো টাকা দেয়া লাগে। তখন আমি বললাম আরো কত দিতে হবে। নিশো বলে থাক মা, আমার বিয়ে করতে হবে না। শিমুল বলল, জি মা, মনে আছে। আপনি এটা কয়েকদিন পর পরই বলেন। শিমুল কিছুক্ষণ শাশুড়ির সাথে কথা বলে চলে যায় তার ঘরে। আবার ছবির অ্যালবামটা হাতে নিয়ে দেখা শুরু করলো। ছবিগুলো দেখতে দেখতে একটা ছবির মধ্যে তার চোখ আটকে গেল। যেদিন তাদের বিয়ে ঠিক হয় তার দুদিন পরেই শিমুলের জন্মদিন ছিল। তো নিশ্চয়ই এমনিতেও একদিন শিমুলের সাথে সময় কাটাতে চেয়েছিল। আর মায়ের কাছে শিমুলের জন্মদিনের কথা শুনে সে মাকে বলে শিমুলকে নিয়ে বাইরে ঘুরতে বের হয়। নিশুর হাতে শিমুলের জন্য উপহার ছিল। শিমুলকে নিশু উপহারের প্যাকেটটা দিল। শিমুলও অনেক খুশি হয়ে প্যাকেটটা নিয়ে খোলা শুরু করলো। যখনই প্যাকেটটা খুললো দেখলো একটা বই। বই দেখে শিমুল অনেক খুশি, কিন্তু যখন দেখলো যে এটা একটা রেসিপির বই, তখন শিমুলের হাসিটা স্নান হয়ে যায়। শিমুল নিশুর দিকে তাকালে নিশু একটা হাসি দিয়ে বলল, চিন্তা করলাম এমন একটা উপহার দিই যেটা বিয়ের আগে উপরে কাজে লাগবে, আর কোনো অপচয়ও হবে না। শিমুল একটুখানি হাসে আর কিছু বলে না। নিশু শিমুলকে জিজ্ঞেস করে। কী খাবে বলো? শিমুল বলল, আপনার ইচ্ছে যেটাই খরচ কম সেটাই নিন। এই কথা শুনে নিশু এত খুশি হয়েছে আর বলেছে। তুমি তো আমার মনের কথাটা বলেছ। শিমুল তখন নিশুকে বলে, আচ্ছা, আমি আপনার সাথে বিয়ের আগে আমার জন্মদিনে আপনার দেওয়া প্রথম উপহারের সাথে একটা সেলফি নিই, যেন এই দিনটির কথা আমার সব সময় মনে থাকে। ঠিক আছে। ততক্ষণে নিশুর অর্ডার দেওয়া 2 প্লেট ফুচকা চলে এসেছে। তারা একসাথে খেতে খেতে কথা বলে অনেক কথা। নিশু আবার মাঝে মাঝে তার প্লেট থেকে একটা করে ফুচকা শিমুলের মুখেও দেয়। তাতে শিমুল কিছুটা লজ্জা পেলেও শিমুলের অনেক ভালো লাগে। শিমুলকে বাসায় নামিয়ে দিয়ে নিশু চলে যেতে লাগলো। শিমুল নিশুকে বাসার ভিতরে ডাকে, কিন্তু নিশু বলে, আজকে নয় আরেকদিন, এখন আসি। শিমুল বাসায় এসে মাকে সব কিছু বলে। তখন তার মা বলে, তোর যদি সমস্যা থাকে তাহলে বলতে পারিস, আমি তোর বাবার সাথে বলবো। শিমুল বলল, না মা, উনি শুধু একটু হিসেব করে চলেন। আর নয়তো ওনার মন খুবই ভালো, আমার কাছে ওনাকে অনেক ভালো লাগছে। বলেই রুমে চলে গেল। গ্রুপ কলে শিমুলের বান্ধবীরা এই ঘটনা জেনে হাসতে হাসতে শেষ। বলে, জন্মদিনের গিফটও লাভ আর লস নিয়ে চিন্তা করে কিনে। আর আমাদের ইউনিক দুলাভাই থাক না, হিসেব করে চলেন। আর থাকলে তো আমারই থাকবে। ওহো, ওই হয়ে এখনই এত টান না জানি বিয়ের পর কি করবি। এর মধ্যে নিশুর কল এসেছে হোয়াটসঅ্যাপে। শিমুল তার বান্ধবীদের বলে, এখন রাখি, উনি কল করছেন। বলেই গ্রুপ কল কেটে নিশুর কল রিসিভ করে। হ্যালো, কি করছো? মাত্র রুমে এসেছি, একটু ফ্রেশ হব। আচ্ছা, বিয়ের ডেট কবে করছেন আঙ্কেল? কেন এত তাড়াহুড়ো কেন? শিমুল হয়তো ভেবেছিল নিশু বলবে তোমার জন্য তোমাকে ছাড়া এখন আর ভালো লাগে না, কিন্তু শিমুলকে ভুল প্রমাণ করে নিশু বলল, চিন্তা করতেছি যদি তোমাকে দেখতে ইচ্ছে করে তাহলে তো বাইরে অথবা তোমাদের বাসায় এসে দেখা করতে হবে, আর তাতে তো অনেক খরচ। শিমুল হাসবে না কাঁদবে বুঝে উঠতে পারে না। পরের দিন সকালেই নিশুর মা ফোন দেন শিমুলের মায়ের কাছে। কিছু মনে করবেন না বেআইন,
নিশো খুব তাড়াতাড়ি বিয়ের অনুষ্ঠানটা করতে চাচ্ছে। আপনি বিয়ের সাথে কথা বলে যদি তাড়াতাড়ি করতে বলতেন। আমাদের একটা মেয়ে, আমরা একটু ভালো করে অনুষ্ঠান করতে চেয়েছিলাম, কিন্তু এত তাড়াতাড়ি করে কিভাবে করব। এত ঝামেলা করতে হবে না, এখন শুধু বিয়েটা পড়িয়ে রাখি, পরে অনুষ্ঠান করব। আচ্ছা দেখি শিমুলের বাবা আসলে। তারপর আরও কিছু সৌজন্যমূলক কথা বলে ফোন রেখে দিল। ফোন রেখে নিশুকে উদ্দেশ্য করে মা বলেন, তুই খরচ বাঁচাতে এত চিন্তা ভাবনা করিস? না মা, এমন কিছু না। আসলে আমি খরচ সবসময় বাঁচিয়ে চলি, কিন্তু মা আমার শিমুলকে অনেক ভালো লেগেছে। তাই আমার মনে হয় কি মা জানো, আমার এই অভ্যাসের জন্য যদি শিমুল আমাকে বিয়ে করতে না চায়, তাই একটু তাড়াতাড়ি করতে বলেছি। আর বিয়ে যত তাড়াতাড়ি করি না কেন, যা যা দরকার হয় সব কিছুই তুমি শিমুলকে দিয়ে কিনে আনো। শিমুলের যেন কোনো শখ থেকে না যায়। নিশো, আমি মা হয়ে ও তোর মনের কথাগুলো বুঝতে পারলাম না। পরের দিন শিমুলের বাবা নিশুর মাকে জানালেন, আপাতত যখন শুধু বিয়ে পড়িয়ে নিয়ে যেতে চান, তাহলে সামনের শুক্রবার কেমন হয়? হ্যাঁ, ভালোই হবে। আপনি তাহলে সব গুছিয়ে ফেলেন, আমিও প্রস্তুতি নেই। এর মধ্যে নিশুর মা শিমুলকে নিয়ে তার নিজের পছন্দ মতো বিয়ের শাড়ি সহ যা কিছু দরকার সব কিছু কিনে নিয়ে এসেছেন। শিমুলের মার বান্ধবীরা আশ্চর্য হয়ে গেছে, আর শিমুলের এক বান্ধবী তো বলেই ফেললো, আমি তো ভাবছি দুলাভাই যে টিপটা মনে হয় তেমন কিছুই দিবেন না, আর এখন দেখি এত কিছু। তখন শিমুলের বাবা বললেন, আমি তো নিশুকে অনেক আগে থেকে চিনি। ওর বাবা মারা যাওয়ার পর থেকেই ওই ব্যবসা টিকিয়ে রাখছে। ছেলেটা খুবই ভালো, আর একটু কিপটা হওয়া লাগে। বৃহস্পতিবার শিমুলের বাসায় শুধু তার বান্ধবীরা আর ফুফু, খালা ও মামাকে নিয়ে একটু হলুদের আয়োজন করেছে। নিশু ও তার পরিবারকেও আসতে বলেছেন শিমুলের বাবা, কিন্তু নিশুর বাসায় নিশুর মা বাবা দুই পক্ষেরই অনেক আত্মীয় স্বজন এসেছে। নিশুর মা সবাইকে আসতে বলেছেন, একমাত্র ছেলের বিয়ে বলে কথা, বারবার কি করা যায়? তাই উনি শিমুলের বাবাকে না করে দিয়েছেন। রাত 1:30 শিমুলের ফোনে রিং হচ্ছে। শিমুলের হাতে মেহেদি, তাই ফোনটা রিসিভ করতে পারছে না। বান্ধবীরা ফোনটা নিয়ে দুষ্টামি করতে লাগলো। ফোনটা রিসিভ করে বলছে, আরে দুলাভাই যে, আজকে রাত থেকে অপেক্ষা করা যায় না? কালকে তো বিয়ে করেই নিয়ে যাবেন। শিমুল রাগ হয় আর বলে, ফোনটা আবার কানে ধরো। ফোন কানে ধরা হলে হুম। ওপাশ থেকে আওয়াজ আসে, তাড়াতাড়ি একটু নিচে আসো। নিচে আসবো মানে? আপনি কি নিচে এসেছেন? কি মনে হয়, জলদি আসো। শিমুল তার বান্ধবীদের নিয়ে তাড়াতাড়ি করে নিচে আসে। এসে দেখে নিশু দাঁড়িয়ে আছে, আর একটু দূরে তার কাজিনরাও দাঁড়িয়ে আছে। আপনি এত রাতে আসছেন? বাসার ভিতরে আসেন ভাইয়াদের নিয়ে। না না, আমি শুধু তোমাকে হলুদের সাজে কেমন লাগে সেটা দেখতে এসেছিলাম। ওটা তো আপনি ভিডিও কলেও দেখতে পারতেন। ভিডিও কলে তো তোমার এই আশ্চর্যজনক চেহারা আর লজ্জাটুকু দেখতে পেতাম না, তাই আসছি। আচ্ছা ঠিক আছে। নিশু শিমুলের জন্য আনা একটা বড় ক্যাডবেরি শিমুলের হাতে দিতে গিয়ে দেখে শিমুলের হাতে মেহেদি। নিশু শিমুলকে বলে, তুমি তো তোমার মেহেদি আমাকে দেখালে না। আচ্ছা, এখন আর দেখবো না, কালকে রাতেই দেখবো একবারে। শিমুল যে লজ্জায় অস্থির হয়ে উঠল, আর কথা বলতে পারল না। ততক্ষণে শিমুলের বাসায় সবার কানে পৌঁছে গেছে যে নিচে নতুন জামে এসেছে তার হবু বউয়ের সাথে দেখা করতে। শিমুলের বাবা মা দৌড়ে এসেছেন নিশুকে বাসায় নিয়ে যেতে। নিশু যেতে চায়নি, কিন্তু অনেক তাদের এত অনুরোধ পর আর না যেতে পারল না। বাসায় যেতেই সবাই ব্যস্ত হয়ে পড়েছে জামাই আর তার ভাইদের আপন করতে। নিশুর সামনে বিরিয়ানি সহ নানান পদের মিষ্টি ফল ফলাদি দেওয়া হয়েছে। পাশে শিমুলকেও বসানো হয়েছে। নিশুর বিরিয়ানি পছন্দ, তাই সে অন্য কোনো খাবার তার প্লেটে দিতে না করে আর বলে, শুধু বিরিয়ানি দিন, আমি ওটাই পছন্দ করি। শিমুলের বান্ধবীরা সবাইকে বেড়ে খাওয়াচ্ছিল। তখন শিমুলের ফুফু তার সামনে একটা প্লেটে খাবার বেড়ে দিতে গেলে নিশু বাধা দেয় আর বলে, ওর হাতে তো মেহেদি ফুপু, ও খাবে কি করে? ফুপু তখন শিমুলের মুখে খাবার তুলে দিতে গেলে দেখে নিশু বরাবরের মতোই নিজের প্লেট থেকে শিমুলের মুখে খাবার তুলে দিচ্ছে, আর সবাই তাদের দিকে তাকিয়ে মনে মনে হাসছে। এত ঘরভর্তি মানুষের সামনে নিশুর এমন কর্মকাণ্ড শিমুল বেশ লজ্জা পায়। ফুপু আর বাকি সবাই শিমুলের বান্ধবীরা ছাড়া সেই ঘর থেকে বেরিয়ে এলো। বাইরে এসে শিমুলের বাবা বলেন, দেখছো আমার পছন্দের ছেলে? সবাইকে উদ্দেশ্য করে। কিছুক্ষণ পর নিশু সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে আসে, আর শিমুল বারান্দায় দাঁড়িয়ে তাদেরকে দেখছে। ওরা 4টা বাইক নিয়ে আসছিল। নিশু শিমুলের দিকে একটা ফ্লাইং কিস করে সবাই বাইকে উঠে চলে যায় নিশুদের বাসায়।
নিশুর মা যখন জানতে পারেন নিশু সব কাজিনদের নিয়ে শিমুলদের বাসা যায়, তখন তিনি অনেক রাগ করেন। যখন নিশু বাসায় আসেন তখন তিনি অনেক রাগারাগি করেন আর বলেন, আমি বেআইকে বলেছি কোনো রকমের ঝামেলা করতে হবে না, আর তুই সবাইকে নিয়ে তাদের ঝামেলায় ফেলেছিস। আরে মা, আমি তো বাইরে থেকে একটু শিমুলকে দেখার জন্য গিয়েছিলাম, ভেতরে যাওয়ার কোনো উদ্দেশ্য ছিল না। হ্যাঁ, তাই তো বিরিয়ানি ঠুসে আসছিস। তুমি কি করে জানলে? মা নিশুর মামাতো ভাই অবির দিকে তাকালেন। নিশু বুঝতে পারলো খবরটা অবি দিয়েছে। শুক্রবার সকাল সকাল নিশুকে সবাই মিলে গোসল করে তৈরি করে। একটু পরে যাবে তারা শিমুলকে আনতে। সবাই যাবে না, মুরব্বীরা যাবেন আর নিশু যাবে। শিমুলের বাসায় সকালেই শিমুলকে গোসল করে পার্লারে নিয়ে যাওয়া হয়েছে, আর বাসায় সবাই বরযাত্রী আহ্বানের জন্য আয়োজন করেছে। পার্লারে শিমুলকে শুনেছে নিশুর সোনালি রং খুব পছন্দের, তাই তো শিমুল শাশুড়ির সাথে কেনাকাটা করতে যেয়ে নিশুর পছন্দের সোনালি রঙের লেহেঙ্গা নিয়েছে। আর বউ সাজানোর পর তাকে অনেক বেশি সুন্দর লাগছে। বান্ধবীরা বলছে, গিফটটা দুলাভাই আজ তোকে দেখে শেষ। শিমুলের লজ্জায় গাল দুটো লাল হয়ে যাচ্ছে। শিমুলকে বাসায় নিয়ে আসা হলে মা শিমুলকে দেখে কান্না করে দেয়। একটু পর বরযাত্রী এসে গেছে বলে সবাই চেঁচামেচি করেছে। বড় বরযাত্রীদের বরণ করে নেওয়া হলো, তাদের আপন করতে সবাই ব্যস্ত। কিন্তু নিশুর আজকে খাওয়া দাওয়া করতে ইচ্ছা করছে না। তার চোখ দুটো শুধু শিমুলকে খুঁজছে। নিশু মনে মনে বলে, কে জানে শিমুলকে বিয়ের পোশাকে কেমন লাগছে, কেউ তো কিছু বলছেও না। শিমুলকে বয়সে যে কেমন লাগছে ভাবতে ভাবতে অন্যদিকে আর নিশুর খেয়ালই নেই। এখন বিয়ে পড়ানো হবে, প্রথমে শিমুলের কাছে যান কাজী সাহেব। শিমুলের অনুমতি নিতে একটু বেশি সময় লাগলো। এখন নিশুর কাছে আসলে কাজী সাহেব জিজ্ঞেস করার সাথে সাথে নিশু কবুল বলায় সবাই হেসে উঠল। কিছুক্ষণ পর শিমুলকে নিয়ে আসা হলো নিশুর পাশে। শিমুল একবার নিশুর দিকে তাকিয়ে দেখে, বাহ, নিশুকে তো অনেক সুন্দর লাগছে। নিশু একটা সোনালি রঙের শেরওয়ানি পরছে, মাথায় পাগড়ি খুব সুন্দর লাগছে। কিন্তু নিশু যেন শিমুলের দিক থেকে চোখ সরাতে পারছে না। এমনিতেই শিমুলের চেহারার মায়া সরে না, আর আজ যেন অপরূপ সুন্দর লাগছে। শিমুল মাথা নিচু করে বসে আছে। নিশু শিমুলের কানের কাছে মুখ নিয়ে বলে, তুমি এত সুন্দর কেন? শিমুল কিছু বলে না, শুধু হাসে। সবার খাওয়া শেষ হলে নিশু আর শিমুলকে খেতে দেওয়া হলো। নিশু সেই একইভাবে নিজে খাচ্ছে আর শিমুলের মুখেও খাবার দিচ্ছে। কিছুক্ষণ পর এখন বিদায়ের পালা। শিমুল মা বাবাকে জড়িয়ে ধরে কান্না করে। সবার সাথে দেখার পর শিমুলের হাত নিশুর হাতে তুলে দিলেন বাবা। তারপর গাড়িতে উঠিয়ে বিদায় দিলেন নিশুদের বাসায়। নিশুর মা গাড়ির শব্দ পেয়ে তাড়াতাড়ি সবাইকে নিয়ে ছেলের বউকে বরণ করে ঘরে তুললেন। কি হইচই বাসায় নতুন বউ নিয়ে। সবাই নতুন বউয়ের সাথে পরিচয় আদান প্রদান করতে ব্যস্ত। ওইদিকে নিশু একটু ফাঁক পাচ্ছে না শিমুলের সাথে একা একা কথা বলার। রাত 9:30 শিমুলকে তার শাশুড়ি খাবার খাইয়ে বলেন, এখন তোমার ঘরে দিয়ে আসি, তুমি বিশ্রাম নাও। সারা বাড়ি দেখালাম, বিকেলের সময় শুধু তোমার ঘরটা দেখানো হয়নি, কারণ ঘরটা তখন সাজানো হচ্ছিল আর সারাদিন খুব ব্যস্ত ছিলে। এখন আর কেউ ডাকলেও বের হবে না, আমি এসেকে পাঠিয়ে দিচ্ছি। নিশুকে পাঠানোর কথা শুনে শিমুলের যেন কেমন লাগা শুরু করলো। ঘরে দিয়ে গেলেন শাশুড়ি মা। ঘরটা খুব পরিপাটি করে গোছানো, অতিরিক্ত কোনো জিনিসই নেই। যতটুকু প্রয়োজন ততটুকুই আছে। খাট, একটা আলমারি, একটা ড্রেসিং টেবিল আর সাইডে একটা বড় বুক সেলফ, যেখানে আছে নানান ধরনের বই, যেন একটা লাইব্রেরি। শিমুল মনে মনে ভাবে, ওনাকে দেখে বোঝা যায় না যে উনি এত বই পড়েন। দরজার শব্দে শিমুলের ঘুর কাটে। তাকিয়ে দেখে নিশু দরজার পাশে দাঁড়িয়ে তাকে দেখছে। তুমি সেলফের সামনে কি করো? আমি তো ভাবলাম সারাদিনের ক্লান্তিতে তুমি আমাকে রেখেই ঘুমিয়ে গেছো। আপনি বই পড়েন, আগে বলেননি কেন? বই কিনতে চেয়ে তো এত কিপটা হয়েছে, অন্য দিক থেকে টাকা বাঁচিয়ে আমি বই কিনি। আপনার মতো এত সুন্দর মনের মানুষ আমি আগে কখনো দেখিনি। মানে তুমি আমার আগে আরও কত ছেলের মন পড়েছ? শিমুল একটু ভেবাচেকা খেলো। দুষ্টুমি করলাম বলে শিমুলের দিকে আগাতে লাগলো। সামনে এগিয়ে শিমুলকে পাজাগুলো করে তুলে বিছানায় নিয়ে বসালো। শিমুল বিছানার চারপাশে তাকিয়ে দেখে সারা বিছানায় ফুলে ফুলে সাজানো। ফুলের গন্ধে ভরে উঠেছে। নিশু শিমুলকে বিছানায় বসিয়ে নিজে শিমুলের পায়ে কাছে নিচে বসে শিমুলের হাত দুটো ধরে বলতে লাগলো, শিমুল, আমি তোমাকে প্রথম যেদিন দেখেছি সেই দিন থেকেই তোমার প্রেমে পড়েছিলাম। হ্যাঁ, আমি আপনার চেহারা দেখে বুঝেছিলাম। তুমি আমায় দেখেছো কিভাবে? কেন? ওই যে আমাকে দেখতে গিয়েছিলেন। ও, কিন্তু আমি তোমাকে সেই দিন প্রথম দেখি নাই। মানে?
তোমার মনে আছে আঙ্কেলের মানে আমার শ্বশুরের ব্যবসায়িক বন্ধুর ছেলের বিয়েতে গিয়েছিলে? সেই দিন আমি তোমাকে প্রথম দেখি। মা আরও অনেক আগে থেকেই বিয়ের কথা বলেন, কিন্তু আমার ভয় হতো তোমাকে সেদিন দেখলাম। তারপর যতক্ষণ অনুষ্ঠানে ছিলে ততক্ষণ তোমাকে ফলো করেছি। হঠাৎ দেখি মায়ের সাথে তোমার বাবা কথা বলছে আর তোমাকে দেখাচ্ছে যে ওই যে সোনালি রঙের জামা পরা মেয়েটা আমার একমাত্র মেয়ে। ব্যাস তখন থেকেই সোনালির রং আমার প্রিয় হয়ে ওঠে। আর মা হয়তো আমাকে খেয়াল করেন আর তোমার বাবা মাকে বলে ফেলেন আমাদের বিয়ের কথা। আসলে আমার মায়ামণি বাবা মারা যান অনেক দিন আগে। তখন থেকে আমি আর মা ছাড়া আমাদের মনের ভাব বোঝার মতো অন্য কেউ ছিল না। তোমাকে একটা কথা বলি, তোমার যত কষ্টই হোক কখনো আমার মায়ের মনে কোনোভাবেই কষ্ট দিও না। আমি ছোটোবেলায় দেখতাম বাবা বাড়িতে থাকতো, যখন তখন মায়ের কাজে সাহায্য করতো। আর সকাল ও রাত্রে মাকে কখনো নিজের হাতে খেতে দিত না, বাবাই মাকে খাইয়ে দিত। নিশু কিছু বলার আগে শিমুল বলল, ও তাই বুঝি, আপনি আমাকে খাইয়ে দেন? আমি তোমাকে খাইয়ে দিই কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি আর অসম্ভব মায়া করি। বলে শিমুলের দুই পায়ে নুপুর পরি হাতে চুমু দিল। নিশুর ঠোঁটের স্পর্শে যেন শিমুলের সর্বাঙ্গে কাঁপুনি দিয়ে ওঠে। নিশু বিছানায় বসে শিমুলকে জড়িয়ে ধরে। নিশুর স্পর্শে পেয়ে শিমুল ও নিশুকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর যখন শিমুলের ঘোর কাটলো, শিমুল নিশুকে ধাক্কা দিয়ে দুই হাত দিয়ে নিজের চেহারা ঢেকে ফেলে। নিশু শিমুলের হাত দুটো সরিয়ে এনে তাকে বলে, যদি তুমি কমফোর্টেবল না হও তাহলে থাক। না তেমন কিছু না, আসলে কেমন যেন লাগছে। ও লজ্জা পাচ্ছ বুঝছি, তাহলে যতদিন তোমার লজ্জা না কাটে ততদিন আমি পাশে ঘুমাই আর তুমি ওই পাশে, কেমন? নিশু উঠে যেতে লাগলো। শিমুল নিশুর হাতটা ধরে ফেলে আর তখন বেসামাল হয় নিশু শিমুলের উপর গিয়ে পড়ে। নিশু ইচ্ছা করে শিমুলের উপর পড়ে। তখন শুরু হয় এক পবিত্র ভালোবাসা। যে ভালোবাসা আছে একজনের প্রতি আরেকজনের শ্রদ্ধা সম্মান পবিত্রতা। যে ভালোবাসা কোনো রকমের বাধা নেই, সারা রাত চলে বিবাহ বন্ধনে আবদ্ধ। পবিত্র উথাল পাতাল ভালোবাসা, যেখানে শুধু আছে সুখ আর সুখ। খুব সকালেই শিমুলের ঘুম ভাঙল। চোখ মেলে দেখে নিশু তাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমাচ্ছে। শিমুল উঠতে চাইলে নিশু তাকে আরো শক্ত করে ধরে। দেখি ছাড়ুন, মা বলে দিয়েছিল সকালে তাড়াতাড়ি উঠে তৈরি হয়ে থাকতে। নিশু ঘড়ির দিকে তাকিয়ে, এখন মাত্র ভোর 5টা, তুমি এত সকালে তৈরি হয়ে কী করবে? এটা বিয়ে বাড়ি, সবাই এখন ঘুম। বলি আরো শক্ত করে ধরে শুয়ে পড়ে। শরীর ক্লান্ত থাকায় শিমুলের আবার চোখ লেগে যায়। হঠাৎ ফোনে রিং বাজার শব্দে শিমুলের আবার ঘুম ভাঙলো। মা ফোন করেছে। হ্যাঁ মা বলো। শিমুল, তুই এখনো ঘুমাচ্ছিস? তাড়াতাড়ি উঠে তৈরি হয়ে, তোর বাবা আর মামা তোদের বাড়িতে উদ্দেশ্যে রওনা দিয়েছে। শিমুল তাড়াতাড়ি নিশুর হাত সরিয়ে নিল। অষ্টমে যে একেবারে ফ্রেশ হয়ে নীল রঙের একটা থ্রি পিস পরে তৈরি হয়ে নিশুকে ডাকতে লাগলো। নিশু প্রথমে উঠতে চায়নি, কিন্তু যখন শুনলো তার শ্বশুর আর মামার শ্বশুর আসছে, তখন তাড়াতাড়ি ফ্রেশ হয়ে তৈরি হয়ে নিল। আর ততক্ষণে শিমুল ঘর গুছিয়ে বসে আছে। কিছুক্ষণ পর নিশুর ফুফাতো বোন দরজার নক করে ডাক দিল, ভাইয়া, ভাবি। আর সাথে সাথেই শিমুল দরজা খুলে দিল। শিমুলকে দরজা খুলতে দেখি অহনা বলল, আরে ভাবি, এক ডাকে দরজা খুলে দিলে। আমি তো ভাবলাম সারা রাত জেগেছ, মনে হয় ঘুম থেকেই উঠো নাই। শিমুল খানিকটা লজ্জা পেয়ে, না না তেমন কিছু না, আমি আরও আগেই উঠেছি, কেউ ডাকার অপেক্ষায় বসেছিলাম। তোমার বাবা আর মামা এসেছেন, তাড়াতাড়ি নিচে চলো। হুম। নিচে নেমে বাবা আর মামার সাথে দেখা করে শিমুল ওনাদের শিমুলের ঘর দেখাতে নিয়ে আসে। তারপর নিশুর মা ওনাদের অনেক আপ্যায়ন করেন এবং কিছু সময় ওনারা বিদায় নিয়ে চলে যান। 3 দিন পর বাসায় সব মেহমান এক এক করে চলে গেছেন। এত বড় বাসায় এই কয়েকদিন ভালোই লেগেছে শিমুলের, কিন্তু আজকে সবাই চলে যাওয়ায় পুরো বাসা ফাঁকা। নিশু আজকে দোকানে গেছে, বাসায় শুধু মা আর শিমুল। সব কাজকর্ম শেষ করে বউয়ের শাশুড়ি চলেছে গল্প গুজব। কলিং বেল বেজে উঠল। মা যেতে নিলে শিমুল ওনাকে বলে, আমি দেখছি। দরজা খুলে দেখে নিশু। শিমুলের মনে হয় কতদিন পরে নিশুকে দেখলো। আর নিশু তখনই শিমুলকে জড়িয়ে ধরে। শিমুল একটু ধাক্কা দিয়ে বলে, মা দেখে ফেলবে। দেখুক, তাতে কি হয়েছে? মা তো তোমাকে আনছেনি তার ছেলের সেবা করতে। তখনই মা জিজ্ঞেস করে, কে? বৌমা, আমি আসবো? নিশু দ্রুত শিমুলকে ছেড়ে যেতে লাগলে শিমুল পেছন থেকে তাকে ধরে বলে, এখন চলে যাচ্ছেন কেন? মা তো এটার জন্যই আমাকে আনছেন। এভাবে চলতে লাগলো তাদের বিবাহিত জীবন। প্রথম বছর শিমুল আর নিশুর বিয়ের 1 বছর হয়ে গেছে, কিন্তু এখনও তারা কোনো সুসংবাদ দিতে পারেনি। নিশুর মা কয়েকদিন জিজ্ঞেস করছেন এই ব্যাপার, কিন্তু তারা এখন কি করবে।
হঠাৎ একদিন শিমুল অনেক অসুস্থ হয়ে পড়ল। তাকে হাসপাতালে নেওয়া হয়েছে। তখন সব ধরনের পরীক্ষা নিরীক্ষা করা হয় শিমুলের। নিশুর সাথে ডাক্তার পার্সোনালভাবে কথা বলে আর নিশু সকল ধরনের পরীক্ষা নিরীক্ষা করার কথা বলে। তখন নিশু শিমুলের কি হয়েছে জানতে চাইলে ডক্টর জানায়, তেমন কিছুই না, তুমি পরীক্ষাগুলো করে রিপোর্ট নিয়ে এসো, তারপর বলছি। আর শিমুলের তেমন কোনো সমস্যা নেই, শুধু একটু গ্যাস্ট্রিক আছে, আর কিছুই না। নিশু আর সব পরীক্ষা করতে গিয়ে শিমুলকে নিয়ে বাসায় চলে আসে। কয়েকদিন পর নিশু কাজ শেষ করে ডাক্তারের কাছে রিপোর্ট নিয়ে দেখাতে যায়। নিশো, তোমার রিপোর্ট সব ভালো আসছে। এটা তো ভালো কথা। তা আপনার মন খারাপ কেন? কিভাবে বলি, আসলে শিমুলের রিপোর্টে একটু সমস্যা আছে। তা হচ্ছে শিমুলের শরীরে স্বাভাবিক মানুষের তুলনায় হিমোগ্লোবিনের সমস্যা আছে। তার কারণে হয়তো সে কখনো মা হতে পারবে না। তবে ডক্টরের পরামর্শে চললে, নিয়মিত চিকিৎসা নিলে সুযোগ আছে। নিশু হাত পা যেন ক্রমশ ঠান্ডা হয়ে আছে। সে বাবা হতে পারবে না এটা ভাবার সময় নেই তার। সে ভাবছে শিমুল যদি জানতে পারে সে সমস্যাটা তার, আর তাহলে না শিমুল মনে মনে অনেক কষ্ট পাবে। তাই সে ডাক্তারকে বলে, শিমুলকে এই কথা জানানো যাবে না, তাকে বলতে হবে সমস্যাটা তার নয়, আমার। কিন্তু এটা কিভাবে হয়? যদি সমস্যা না জানে তাহলে চিকিৎসা কি করে নেবে? আপনি যত টাকা লাগুক তবুও রিপোর্টগুলো বদলে দিন, আর শিমুলের জন্য যা ঔষধ দেওয়ার দিয়ে দিন। আমি একটা কিছু বলবো না, রিপোর্টগুলো বদলে দিন, শিমুলকে আমি বোঝাবো। আচ্ছা, এই রিপোর্টগুলো থাক। তা নতুন রিপোর্টের সমস্যা কি লিখবো? লিখবেন সমস্যা আমার। তারপর ডাক্তার সাহেব একটা প্রেসক্রিপশন শিমুলের জন্য কিছু মাল্টিভিটামিন লিখে দিলে আর সেগুলো চালিয়ে যেতে বললেন। নিশুকে বলেন ঘন্টাখানেক পর কাউন্টার থেকে নতুন রিপোর্টগুলো নিয়ে যেতে। 1 ঘন্টা পর নিশু কাউন্টার থেকে রিপোর্টগুলো নিয়ে চেক করে দেখে নীলু সব ঠিক আছে কিনা। তারপর বাসায় রওনা দেয়। বাসায় শিমুলে খুবই ক্লান্ত লাগায় সে ঘুমিয়েছিল। শিমুলের মা বাবাও এখানে আসছেন। সবাই একসাথে বসে কথা বলেছিল। তখনই কলিং বেলটা বেজে উঠল। শিমুলের বাবা দরজা খুলে দিলেন। নিশুর হাতে রিপোর্টগুলো দেখে জিজ্ঞেস করেন, ডাক্তার কি বলেছেন? নিশুর দিকে সবাই তাকিয়ে আছে জিজ্ঞেস দৃষ্টিতে। নিশুর মায়ের শিমুলের ঔষধগুলো দিয়ে শ্বশুরের হাতে রিপোর্টটা ধরিয়ে দেয়। বাবা রিপোর্ট খুলে দেখেন ওনার যেন মুখের বাসা হারিয়ে যায়। তারপর মা ও শাশুড়ি দুজনে ঘটনা কি জানতে চাইলে শিমুলের বাবা বলেন, আমার শিমুল কখনো মা হতে পারবে না। একথা শুনে নিশুর মা জিজ্ঞেস করলেন, সমস্যা কার নিশো? আমি তোর মুখ থেকে শুনতে চাই। মা, আমি শিমুলকে কখনো এই সুখ দিতে পারবো না। শিমুলের বাবা মায়ের হাত ধরে নিশু কান্না করে আর বলে, বাবা, আমি শিমুলকে অনেক ভালোবাসি, প্লিজ আপনারা কেউ আমার কাছ থেকে শিমুলকে নিয়ে যাবেন না। শিমুলের বাবা মা বলেন, এটা তুমি কি বলো? ও তোমার স্ত্রী আর তোমার কাছেই থাকবে। নিশুর মা নিজেকে জড়িয়ে ধরে কান্না করেছেন। সবাই মিলে সিদ্ধান্ত নেয় শিমুলকে এই বিষয়ে কিছুই জানানো যাবে না। কিন্তু শিমুল ততক্ষণে খুব ভেঙে যায় আর সে আড়ালে দাঁড়িয়ে সব কথা শুনে ফেলে। সবাই আবার পূর্বের ন্যায় স্বাভাবিক হয়ে শিমুলের ঘরের দিকে যেতে নিলে দেখে শিমুল সেখানে কান্না জর্জরিত হয়ে বসে আছে। বুঝতে আর বাকি রইল না যে শিমুল সব জেনে গেছে। এখন সবাই শিমুলকে সামলাতে ব্যস্ত, কিন্তু শিমুল নিশুর দিকে তাকিয়েছে আর ভাবছে, এই মানুষটি এত ভালো কেন? ওনার নিজের সমস্যা, তবুও উনি নিজেকে রেখে শিমুলকে নিয়ে প্যারেশান হয়ে গেছেন। অনেকটা সময় পর শিমুলের বাবা মা বাসায় চলে যান। রাতে টেবিলে খেতে বসে আবার পূর্বের ন্যায় নিশু নিজেও খাচ্ছেন, আর শিমুলের মুখেও খাবার তুলে দিচ্ছে। খাওয়া দাওয়ার পর মা ওনার ঘরে চলে যান আর নিশু ও শিমুলকে নিয়ে নিজেদের ঘরে এসে পড়ে। নিশু শিমুলের মাথায় হাত রেখে কান্না জর্জরিত কণ্ঠে বলে, শিমুল, আমি কখনো তোমাকে মা হওয়ার সুখ দিতে পারবো না। তাই তুমি যদি চাও নিজের সুখের কথা ভেবে চলে যেতে চাইলে যেতে পারো। শিমুল উঠে বসে। যদি এই একই সমস্যা আমার হতো, তাহলে কি আপনি আমায় রেখে অন্য কারো হতে পারতেন? নিশু আর উত্তর দিতে পারল না। দুজনে একে অপরকে জড়িয়ে ধরে কথা বলতে বলতে ঘুমিয়ে পড়ল। বর্তমান ডোরবেলটা বেজে উঠলে আর শিমুল বর্তমানে ফিরে এলো। দরজা খুলে দেখে কাজের মেয়েটা আছে। শিমুলের তেমন কোনো কাজও করতে হয় না। নিশু কৃপণ হলেও সে শিমুল আর মায়ের পিছনে টাকা খরচ করতে পারলে খুব খুশি হয়। কাজের মেয়েটাই মোটামুটি সব কাজ করে। শিমুল মেয়েটিকে কিছু খাবার দিয়ে বলে, আগে খেয়ে নাও, তারপরে কাজ করবে। শিমুলের এই ব্যবহারের জন্যই মেয়েটা এই বাসায় কাজ করে। কাজের মেয়েটার নাম নীলু। সে প্রায় 1 বছর ধরে নিশাদের বাসায় কাজ করে। এর আগে ওর মা কাজ করত। বুঝছেন আপা, আপনার লাইগা আর খালার লাইগা এই বাইক কাম করি, নইলে আশেপাশের সারা মহল্লার কোনো কামের মানুষ
এই বাইক কাম করতে চায় না। আগে আমার মাই করতো, মা অসুস্থ হওয়ার পর আপনি যখন মানুষ খুঁজতেছেন তখন কেউ আপনাকে কাম করতে চায় নাই। বেবাকতে কয় ভাই যে কিপটা কুইথা আগে না আর আমগো কি ঠিক মতো টেহা দিবনি। তখন মাই কয় এত বছর ধরে কাম করছি, খালাই সব সময় টাকা ক্লিয়ার রাখছে, আর বউটা তো মাটির মানুষ, তুই হ্যাগো কাম কইরা দে, নইলে হ্যাগো অনেক কষ্ট হইব। এটার লেগা আমি আইছি, আর আইয়া দেখি আমনেগো এই আপা অনেক ভালা। আচ্ছা আচ্ছা, এখন তুমি খেয়ে কাজগুলো করো। আজকে আর কিছু রান্না করব না, যা করো সকালে একেবারে করে ফেলেছি। তুমি তোমার কাজগুলো করে চলে যাও, আর কিছু দরকার হলে আমাকে ডাক দিও। শাশুড়ির ঘরে মা, আপনি অন্য কিছু খাবেন? না, আজকে আর কিছু করার দরকার নেই আমার জন্য। যদি তুমি কিছু খাও তাহলে করে নাও। তাহলে থাক মা, আর কিছু করতে হবে না। আপনার কিছু লাগলে বলবেন। ঠিক আছে, যাও রেস্ট নাও গিয়ে। ও, নীলু আসছে? জি। আচ্ছা, ওকে বইলো যাওয়ার সময় দেখা করে যেতে। আচ্ছা। বলি তার ঘরে আবার চলে আসে এবং পুনরায় ছবির অ্যালবাম নিয়ে বসে। 6 মাস আগে হঠাৎ একদিন নিশু কক্সবাজার যাওয়ার জন্য 3টে টিকিট নিয়ে আসে শিমুলকে সারপ্রাইজ দিতে। এতে এসে ডাকতে শুরু করলো। মা, শিমুল। এত চিৎকার শুনে দুজনেই ছুটে আসে। কি হয়েছে? এত চিল্লাচিল্লি করছিস কেন? শিমুলও জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে আছে। টিকিটগুলো তাদের হাতে দিয়ে বলে ব্যাগ গুছিয়ে তৈরি হও, ভোর 5টায় আমরা রওনা হব কোথায়? কক্সবাজার। শিমুল অনেক খুশি হলো, কারণ বিয়ের 2.5 বছর হলো এখনো পর্যন্ত নিশু শিমুলকে দূরে কোথাও ঘুরতে নিয়ে যায়নি। কিন্তু শাশুড়ির একটু মন খারাপ হয়, কারণ বিয়ের পরে নিশু শিমুলকে কোথাও নিয়ে যায়নি। আর এখনও যাও একটু সুযোগ এসেছে, তাও আবার মাকেও সাথে নিয়ে যেতে চায়। ব্যবসায়ী এক বন্ধুর বিয়ে, কক্সবাজার। চিন্তা করলাম তোমাদের তো কোথাও নিয়ে যাওয়া হয় না, তাই তোমাদেরও সাথে নিয়ে নিই। ও, বুঝেছি। তাই তো ভাবছি তুই আবার টাকা খরচ করার জন্য রাজি হলি কি করে। আচ্ছা শোন, আমার শরীরটা বেশি ভালো যাচ্ছে না, কিছুদিন ধরে এত লম্বা জার্নি করে আমি বেড়াতে পারবো না। তুই বরং বৌমাকে নিয়ে বেরিয়ে পড়। না মা, আপনাকে রেখে আমি যেতে পারবো না। একা বাড়িতে আপনি কিভাবে কি করবেন? আমি সামনে নেব, তোমরা যাও, একটু ঘুরে আসলে একঘেয়েমিটা কাটবে। কিন্তু মা, আমি যে টিকিট আনলাম টাকাটা তো লসে যাবে। মার সাথে সাথে একটা টিকিট টান দিয়ে 2 টুকরো করে ফেলেন, আর নিশু এটা দেখে মাথায় হাত দিয়ে বলছে, আমার কতগুলো টাকা। মারি শিমুল হাসতে হাসতে শেষ। রাতের খাবার খেয়ে মা তার ঘরে চলে যান, আর নিশু বরাবরের মতোই এক প্লেটে খাবার নিয়ে নিজুক আর শিমুলকেও খাইয়ে দেয়। নিশুর এই অভ্যাসটা যেন শিমুলের বদাভ্যাসে পরিণত হয়েছে এই 2.5 বছরে। শিমুল এখন সকাল আর রাতের খাবার নিজের হাতে খেতে চায় না। ব্যাগ গুছিয়ে দুজনে কিছুক্ষণের জন্য একটু বিছানায় গায়ে এলিয়ে দিল। ভোর 4টা, নিশুর মা নামাজ পড়তে উঠেছেন। তিনি দেখতে এসেছেন শিমুল আর নিশু উঠছে কিনা। শিমুল, উঠেছো কি তোমরা? মা, শিমুল উঠেছে। বলি দরজাটা খুলে দিল। তৈরি হয়ে গেছিস তোরা? হ্যাঁ মা, প্রায়। শিমুল ওয়াশরুম থেকে বের হয়। এক জায়গায় যাবে, আজকে কি আমি চা করে খাওয়াতে পারতাম না? চলো তোমা, চা না খেলে এখন আমার ভালো লাগবে না। 3জন একসাথে 4 বিস্কিট খেয়ে নিল। তারপর মা নামাজ পড়তে চলে যান, আর তারা দুজন সম্পূর্ণ তৈরি হয়ে ব্যাগ নিয়ে মায়ের সাথে দেখা করতে আসে। হয়ে গেছে, এখনই বের হবি? হ্যাঁ মা, দোয়া করিও, আসি তাহলে। মা, সাবধানে থাকবেন, আর ঠিক মতো খাওয়া দাওয়া করবেন, দোয়া করবেন। মা তাদের পিছনে পিছনে যেয়ে ওরা বের হলেই মেন গেটটাও আটকে দিয়ে ঘরে এসে ওদের জন্য দোয়া করলেন। আল্লাহ, মেয়েটা অনেক ভালো, কিন্তু আমার ছেলেটার জন্য মেয়েটা সব ধরনের সুখ পাচ্ছে না। আপনি এই বেরোনের উসিলায় মেয়েটাকে একটু আনন্দিত করে দিয়েন, আমিন। বাস স্ট্যান্ডে পৌঁছাতে 5:30 বেজে গেল। তারা তাদের নির্ধারিত গাড়িতে উঠে টিকিট নাম্বার মিলিয়ে আগে থেকে বরাদ্দ করে সিটে বসলো। কিছুক্ষণ পরে নির্ধারিত সময়ে গাড়ি ছেড়ে দিয়েছে। শিমুলের খুবই ভালো লাগছে। বিয়ের পর থেকে শুধু নিশুর কিপটামিই দেখছে। নিশু কখনোই শিমুলের জন্য তেমন প্রয়োজনীয় জিনিস ছাড়া অন্য কোনো রকম উপহার আনে নাই। আর আশেপাশে মাঝে মাঝে ঘুরতে গেলেও শুধু প্লেট ফুচকা ছাড়া আর অন্য কিছুই কিনত না। তবুও শিমুলের নিশুকে অনেক ভালো লাগে, অনেক সম্মান করতে ইচ্ছা করে, কারণ নিশু শিমুলকে এত বেশি রকমের ভালোবাসে আর অসম্ভব মায়া করে। আর নিশু সময় পেলেই ভয় পড়ে।
আর কিছুদিন পর পর নতুন বই কিনে, কিন্তু নতুন বই এনে যতদিন না সে নিজে ওই বই শেষ করে ততদিন শিমুলকে ওই বই পড়তে দেয় না। নিশুর এই সব কর্মকাণ্ডগুলো যেন শিমুলকে তার প্রতি আরও সম্মান দিতে বাধ্য করে। ইদানিং নিশু শিমুলকে আরও অনেক বেশি সময় দেয় আর আগের চেয়ে বেশি মায়া করে। তাই শিমুল মনে মনে ভাবে হয়তোবা নিশু শিমুলকে মা হওয়ার সুখ দিতে পারবে না বলেই শিমুলের মন ভুলিয়ে রাখে। কিন্তু তখনই আবার ভাবে নিশু তো আগে থেকেই তাকে অনেক ভালোবাসে। ভাবতে ভাবতে কখন যে গাড়ির ভিতরে বসে চোখ যেন লেগে গেছে, হঠাৎ নিশু ডাকতে লাগলো। শিমুল, এখানে গাড়ি 15 মিনিটের মতো থামবে, চলো একটু ফ্রেশ হয়ে কিছু খেয়ে নিই। 15 মিনিট পর সবাই আবার গাড়িতে উঠে পড়লো। গাড়ি ছেড়ে দিল গন্তব্যের উদ্দেশ্যে। গন্তব্যে এসে পৌঁছলো তারা একটি হোটেলের জন্য রওনা দিল। নিশুর বন্ধু আগে থেকেই রুম বুক করে রেখেছিল। রুমে পৌঁছে ক্লান্তিতে শিমুল বিছানায় গায়ে এলিয়ে দেয় আর নিশু ফ্রেশ হয়ে এসে শুয়ে পড়ে। সন্ধ্যাবেলা দুজনে তৈরি হয়ে বের হয় সমুদ্র সৈকতে যাওয়ার জন্য। সমুদ্র সৈকতে সে নিশু শিমুলের হাতে হাত রেখে একসাথে হাঁটতে শুরু করলো আর পাশাপাশি শিমুলকে এটা ওটা কিনে দিতে লাগলো। রাত 8:30। নিশুর বন্ধু ফোনে ওরা কোথায় আছে জেনে গাড়ি পাঠিয়ে দেয় তাদের হলুদ আজকে। তাই আজ থেকে প্ল্যান ছিল হলুদের অনুষ্ঠানে যাওয়ার। গাড়ি আসলে দুজন গিয়ে গাড়িতে বসে আর তাদের অনুষ্ঠান এসে উপস্থিত হয়। সবার সাথে দেখা সাক্ষাৎ করে অনুষ্ঠানে অনেক আনন্দ হয়। নিশু আর শিমুল একসাথে বরকনকে হলুদ দিয়ে খাবার খেয়ে চলে আসতে নেয়। তখন বর দৌড়ে এসে ড্রাইভারকে বলে ওনাদের হোটেলে নামিয়ে দিয়ে আসেন। নিশুকে না করলে বর বলে না, তোরা এখানে অপরিচিত, অনেক রাত হয়েছে, একা ছাড়া যাবে না। নিশু আর না করলো না, বিদায় নিয়ে চলে আসলো হোটেল রুমে। শিমুল আবারও ক্লান্তিতে জামা কাপড় না বদলে শুয়ে পড়ল। এবার আর নিশু কিছু বলল না, কারণ নিশুর প্ল্যান ছিল অন্যরকম। কিছুক্ষণ পর ওয়াশরুম থেকে বের হয়ে নিশু শিমুলের উপর এসে শুয়ে পড়ে। শিমুলের চোখ বন্ধ ছিল, সে ব্যবসাকা খেয়ে আশ্চর্য হয়ে তাকিয়ে বলল, ও আপনি? আমি ভয় পেয়ে গিয়েছিলাম। কেন ঘুমোচ্ছ? এখানে কি ঘুমোতে এসেছি? না, বিয়ে খেতে। তা হলুদ তো খেয়ে আসছি, আর বরযাত্রী তো আবার কাল সন্ধ্যায়। এখন আবার কি খেতে ইচ্ছে করছে আপনার বরমহাশয় বলুন? নিশু ঘোর লাগা কণ্ঠে শিমুলের গলায় নাক গচ্ছার বলছে, এখন তো অনেক কিছুই খেতে ইচ্ছে করছে, কিন্তু আপাতত তোমাকে পেলেই চলবে। পরদিন সকালে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে দুজনে নাস্তা করতে বেরিয়ে পড়ে। নাস্তা করেই কিছু কেনাকাটা করতে যায়। যেহেতু নিশু বিয়ের দাওয়াত খাওয়ার জন্য এসেছে, তাই তারা শৌকত ছাড়া আর অন্য কোথাও ঘুরতে যায়নি। আর শিমুল তাতেই অনেক খুশি। মাঝে মাঝে ফোনের শাশুড়ি আর মায়ের সাথে কথা বলছে। কেনাকাটা শেষ করে দুপুরে খাবার খেয়ে রুমে ফিরে আসে একটু বিশ্রাম নিয়ে আবার সৈকতে যাওয়ার জন্য। সমুদ্র সৈকতে তো সূর্যাস্তের দৃশ্য অনেক সুন্দর। মানুষ দূর দূরান্ত থেকে আসে এই সূর্যাস্ত দেখার জন্য। বিকালে ওরা একবার তৈরি হয়ে সৈকতে চলে যায়। সেখান থেকে নিশুর বন্ধু গাড়ি পাঠালে ওরা আবার বিয়ে বাড়িতে যাবে। সমুদ্র সৈকতে সে দুজনে হাতে হাত রেখে হাঁটাহাঁটি করে ভিন্ন ভিন্ন পোজ নিয়ে ফটো তুলে, সূর্যাস্তের দৃশ্য দেখে ছবি তুলে। কিছু সময় পর শিমুলের অনেক পানির পিপাসা লাগাতে নিশু শিমুলকে রেখে হালকা কিছু খাবার আর পানি আনতে যায়। আর তখন দেখা হয় প্রিয়ার সাথে। প্রিয়া হচ্ছে শিমুলের ডাক্তারের অ্যাসিস্ট্যান্ট। মাত্র কয়েকদিন হলো তার বিয়ে হয়েছে আর নবদম্পতি এখানে বেড়াতে এসেছে। নিশু যে শিমুলের রিপোর্টগুলো বদলে নিয়েছিল এ ব্যাপারে প্রিয়া কিছুই জানতো না। আরে শিমুল ম্যাডাম, আপনি? ও স্যারের সাথে আবার হানিমুন এসেছেন বুঝি? আরে না, তেমন কিছু না। ওনার এক বন্ধুর বাসা এখানে, আর তার বিয়ে উপলক্ষে এসেছি। তা তুমি কেমন আছো? আর উনি বুঝি তোমার বর? জি। এখন আপনার শরীর কেমন আছে? সেদিনের পর তো আর আপনি আসেননি, শুধু স্যার আসেন মাঝে মাঝে। আপনার জন্য অনেক খারাপ লাগে। স্যার আপনাকে অনেক ভালোবাসে। প্রিয়ার কাছে শুনেছি যখন স্যার আপনি কখনো মা হতে পারবেন না জানতে পারে, তখন উনি অনেক কান্না করেন। ওনার কান্না দেখে পুরো হাসপাতালের সবাই কান্না করেন। আর আপনি যে মা হতে পারবেন না, অথবা উনি নিজে যে বাবা হতে পারবেন না, সে চিন্তা করে কাঁদেন নাই। উনি কাঁদছেন আপনি যদি নিজের সমস্যার কথা শুনেন, তাহলে আপনি অনেক কষ্ট পাবেন। সত্যি এরকম অসম্ভব মায়া আমি আগে কখনো দেখিনি। আপনি সত্যিই অনেক ভাগ্যবতী ম্যাডাম, অনেক ভাগ্যবতী। কথাগুলো একদমই বলে ফেলল প্রিয়ার বর। প্রিয়া অনেকবার আটকানোর চেষ্টা করে কিন্তু পারে না। ততক্ষণে নিশু খাবার আর পানি নিয়ে আসে। আরে তোমরা ভালোই আছো?
প্রিয়া শিমুলের অবস্থা বুঝতে পেরে নিশুর সাথে একটু কুশল বিনিময় করে তাড়াতাড়ি সেখান থেকে চলে গেল। নিশুর হাত থেকে পানি বোতলটা নিয়ে গটগট করে এক চুমুকে সবটুকু পানি শিমুল খেয়ে নিল। আস্তে আস্তে খাও, আর কিছু খেয়ে নাও। আমাকে আপনি একটা সত্যি কথা বলবেন? আরে বেবি জান, আপনাকে কি কখনো মিথ্যা কথা বলেছে? আপনি মিথ্যা বলছেন কেন? কোন বিষয়ে? আমি যে মা হতে পারবো না সেই বিষয়ে। এটা তো আমি সবাইকে বলেছি, আর তুমিও জানো যে আমার সমস্যার কারণে তুমি মা হতে পারবে না। আপনি এখনও মিথ্যা বলছেন। সমস্যাটা আপনার না আমার, এ কথা কেন বলেন নাই? নিশু হতভঙ্গ হয়ে, ইয়া মানে তোমাকে কে বলেছে সব উল্টাপাল্টা কথা? যেই বলুক, আমি আপনার কাছে শুনতে চাই। যদি এখনই সত্যিটা না বলেন তাহলে আমি এখনই কোথাও চলে যাব, আর আপনার সাথে ফিরে যাব না। নিশু শিমুলের বাহু ধরে তাকে টেনে নিজের বুকের সাথে চেপে ধরে বলে, বলছি সব সত্যিটা বলবো, তুমি আগে শান্ত হও। কিছুক্ষণ পর শিমুল নিশুর বুকে লেপ্টে আছে, কাঁদতে কাঁদতে তার হেসকি উঠে গেছে। নিশু ততক্ষণ ধরে শিমুলকে বুকের সাথে চেপে ধরে রাখছে। নিশু শিমুলকে সব কিছু খুলে বলে, তাতে যেন শিমুল আরও কাঁদতে শুরু করে আর বলে, আজ 1.5 বছর ধরে আপনি আপনার ভিতরে এত কষ্ট লুকিয়ে রাখছেন শুধুমাত্র আমি যেন কষ্ট না পাই। কেন আপনি একা কষ্টের ভাগ নিয়েছেন? সুখের ভাগ আমাকে দিয়ে দুঃখের ভাগে একলা নিয়েছেন কেন? আপনি এত ভালো কেন? দেখো শিমুল, এতে আমারও কিছু স্বার্থ ছিল। আমি তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমার মা বাবার একমাত্র ছেলে আমি, তাদের বংশ রক্ষা করার দায়িত্ব আমার ওপর। যদি মা জানতো যে সমস্যাটা তোমার, তাহলে উনি সন্তানের জন্য আমাকে আবার বিয়ের কথা বলতেন, যেটা আমি কখনো করতে পারবো না। আর তোমার বিষয়ে ডাক্তার বলেছেন সামান্য হিমোগ্লোবিনের সমস্যা, এই যে ওষুধগুলো খেলে ঠিক হয়ে যাবে। হয়তো একটু সময় বেশি লাগবে, তা লাগুক, আমি অপেক্ষা করতে রাজি আছি, কিন্তু আমি তোমাকে ছাড়া থাকতে রাজি নই। কিছুক্ষণ পর নিশুর ফোনটা বেজে উঠল ওপাশ থেকে। নিশো, কোথায় তোরা? গাড়ি কোথায় পাঠাবো? দোস্ত কিছু মনে করিস না, আজকে শরীরটা ভালো লাগছে না, তাই আর গাড়ি পাঠাস না, কালকে দেখা হবে। বলে এই ফোনটা কেটে দিল। তখন শিমুল বলে উঠল, আপনি আমাকে রুমে দিয়ে অনুষ্ঠানে চলে যান, ভাইয়া আবার মন খারাপ করবেন। আমার বিবি জানের এত কষ্ট আমি আর দাওয়াত খেতে যাব? হতেই পারে না। তাতে আমাদের দুজনের খাওয়ার জন্য একটু খরচ বেশি হবে, হোক, সমস্যা নেই। এত কষ্টের মাঝে শিমুলের অনেক হাসি পেল। তা বিবি জান এখন একটু বুঝতে পারছেন কেন আপনাকে এই সত্যিটা তখন বলি নাই? তবে এটার জন্য শাস্তি পেতে হবে। যথাজ্ঞা বিবি জান, বলুন কি শাস্তি, আমি মাথা পেতে নিব। আমার অনেক দিনের শখ যে আমার বর হবে, তার সাথে আমি গভীর রাতে ফাঁকা রাস্তায় হাঁটাহাঁটি করব, আর আজকে তাই হবে। নিশু একটু চিন্তিত হয়ে বলে, এটা তো অপরিচিত জায়গা, যদি কোনো সমস্যা হয় আবার তখনই বলে আচ্ছা ঠিক আছে, যা হবে দেখা যাবে। রাতের খাবার খেয়ে তারা দুজনে রাস্তায় হাঁটতে লাগলো। মাঝে মাঝে নিশু শিমুলকে জড়িয়ে ধরছে, আবার মাঝে মাঝে গালে চুমু দিচ্ছে। একটু দূরে একটা টং দোকানে গিয়ে দুজনে বসে আর শিমুল চা খাওয়ার বায়না ধরে। নিশু দুজনের জন্য দুটো চা নিয়ে এসে একটা শিমুলের হাতে দেয়। তারপর বেশ কিছুক্ষণ সময় দুজনেই নীরব থেকে শুধু চায়ের কাপে চুমুক দেয়। শিমুল এখন রুমে ফিরে যেতে চাইলে আবার দুজনেই হাঁটতে হাঁটতে হোটেলে ফিরে আসে। রাত 12:30। রুমে ফিরে শিমুল আবার কাঁদছে। তখন নিশু শিমুলকে এক হাতে টেনে বুকের সাথে মিশে শুয়ে পড়ে, আর এক হাতে শিমুলের মাথায় হাত বুলিয়ে দেয়। আপনি আমার জন্য বাবা হতে পারবেন না, এই কথাটা মনে হতেই আমার গা শিউরে ওঠে। প্লিজ আপনি আমাকে ছেড়ে আরেকটা বিয়ে করে নিন। কথাটা বলে শেষ করতে পারে না শিমুল। নিশু তার ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। কিছুক্ষণ পর নিশু ঠোঁট সরিয়ে বলে, মনে আছে সেদিন তুমি কি বলেছিলে? যখন আমার সমস্যা বলে তোমাকে বলেছিলাম তুমি যদি যেতে চাও তাহলে যেতে পারো, তখন তুমি বলেছিলে এই একই সমস্যা আমার হলে কি আপনি আমায় ছেড়ে যাবেন? তাহলে আমি কেন যাব? আমার সমস্যা জেনেও তুমি আমাকে ছেড়ে যাওনি, তাহলে আমি তোমাকে ছাড়া কি করে থাকবো? শিমুল কিছু বলতে চাইলে নিশু শিমুলকে থামিয়ে দিয়ে বলে, এখন ঘুমাও, আজকের মতো তোমাকে ঘুমানোর সুযোগ দিলাম, কিন্তু কালকে এখানে আমাদের শেষ রাত, কালকে কিন্তু আমি তোমাকে সারা রাত জাগিয়ে রাখবো, তাই আজ আর কথা না বলে চুপচাপ আমার বুকে শুয়ে থাকো। বলি শিমুলকে আরো শক্ত করে ধরে চোখ বন্ধ করে নিশু। কিছুক্ষণ পর নিশু খেয়াল করে শিমুল গভীর ঘুমে আচ্ছন্ন। তখন নিশু ভাবতে থাকে, শিমুল যে বিষয়টি জেনে গেল তা কি মাকে জানানো ঠিক হবে?
যেদিন নিশু তাদের রিপোর্টগুলো এনে সবার সামনে নিজের সমস্যার কথা বলেছিল, ওই দিন রাতে যখন শিমুল ঘুমিয়ে যায়, নিশু তখনই তার মা আর শিমুলের মা বাবাকে সব সত্যিটাই বলে আর বলেছিল শিমুল যেন এ ব্যাপারে কিছু না জানে। আর ওনারাও তাদের সুখের কথা ভেবে এমনভাবে আছেন যে সমস্যাটা নিশুর। নিশু খুবই ভালো ছেলে, স্বামী হিসেবে নিশু যেমন ভালো, ছেলে হিসেবে নিশু আরও বেশি ভালো। জেনে শুনে সে কখনো মাকে ঠকাবে না। পরের দিন সকালে শিমুল ওঠার আগে নিশু উঠে হোটেলের স্টাফদের বলে শিমুলের জন্য সারপ্রাইজ রেডি করেছে। পুল সাইডে একটি টেবিলে একগুচ্ছ গোলাপ আর একটি ছোট কেক, আর পাশে শিমুলের পছন্দের চকলেট। শিমুল ঘুম থেকে উঠে নিশুকে খুঁজে, কিন্তু নিশু রুমে না থাকায় সে নিশুকে ফোন করলে নিশু তাকে জানায় নিচে পুল সাইডে একটু কাজে আছি, আর সেও যেন সেখানেই চলে আসে, একসাথে নাস্তা করে নেবে। শিমুল তৈরি হয়ে নেমে আসে। একজন স্টাফ শিমুলকে নির্ধারিত টেবিলে পৌঁছে দিয়ে যায়। শিমুল এত আয়োজন দেখে আশ্চর্য হয়। ঠিক তখনই নিশু শিমুলকে জড়িয়ে ধরে আর আবার সরিও বলে। তারপর দুজন একসাথে নাস্তা করে রুমে ফিরে যাওয়ার সময় হঠাৎ নিশুর মাথায় দুষ্টু বুদ্ধি আসে, আর সে শিমুলকে পাজা কোলে করে তুলে ফুলে নিয়ে যায়। হঠাৎ এমন পরিস্থিতিতে শিমুল হতভম্ব হয়। বেশ কিছুক্ষণ সময় দুজনে পুরো ফুল জুড়ে সাঁতার কাটে, তারপর রুমে ফিরে আসে। দুপুর প্রায় 1:30, দুজনে তৈরি হয়ে বিয়ের বৌভাত অনুষ্ঠানে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। সেখানে গিয়ে সবার সাথে দেখা সাক্ষাৎ করে খাওয়া দাওয়া করার পর তারা বিদায় নিয়ে চলে আসে। রাত 10টা পর্যন্ত তারা সমুদ্র বিলাসে ব্যস্ত ছিল। তারপর খাবার খেয়ে রুমে ফিরে আসে। রুমে আসতে এসে শিমুলকে জড়িয়ে ধরে বলেছিলাম না আজকে আর ঘুমাতে দেব না। আর শিমুল বলে, আমি কি বলেছি যে আমি ঘুমাবো? তারপর আবার শুরু হলো দুজনের একান্ত সময়। পরের দিন দুপুর 2:30 তারা গাড়ি থেকে উঠবে ঢাকা ফেরার উদ্দেশ্যে। সকাল সকাল উঠে দুজনে ব্যাগ গুছিয়ে তৈরি হয়ে গেছে। বাসায় পৌঁছে শিমুল আর কাউকে বুঝতে দেয়নি যে ও সত্যিটা জেনে গেছে। সবার সামনে আগের মতো স্বাভাবিক থাকলেও যখন একা থাকে তখন সে অনেক কষ্টে থাকে। তাকে যেন একরাশ হতাশা ঘিরে ধরে, আর নিশু হচ্ছে শিমুলের এই হতাশা দূর করার টনিক। নিশু যখন শিমুলকে টেনে বুকের সাথে মিশিয়ে নেয় তখনই শিমুলের সকল হতাশা দূর হয়ে যায়। আপা, নীলুর ডাকে সৎ বৃহৎ ফিরে পেল শিমুল। কাম হইয়া গেছে, আমি কি বাড়িতে যাবো? মা তোমাকে ডেকেছিলেন, দেখা করে আসো। নীলু চলে যেতে শিমুল ফটো অ্যালবামগুলো গুছিয়ে রাখলো আর ভাবে, আল্লাহ কবে যে আমার দোয়া কবুল করবেন। শাশুড়ির ঘরে খালা ডাকছেন? কিছু টাকা দিয়ে। দেখ, আজকে নিশু আর বৌমার বিয়ের পুরো 3 বছর কাউকে কিছুই বুঝতে দেয়নি। তুই এই টাকাটা রাখ, কিছু কিনে নিস। খালা 3 বছর হইয়া গেল, আমার না আপা আর ভাইয়ের লেগে অনেক মায়া লাগে। আল্লাহ যেন তাড়াতাড়ি হ্যাগো কোলটা ভরাইয়া দেয়। নীলু চলে গেলে শিমুলের দরজাটা আটকে শাশুড়ির সাথে গিয়ে বসলো। দুজন অনেক কথা বলে নিশুর বাবার কথা, ছোটবেলার কথা বলতে বলতে তাদের সময় যে কখন পার হয়ে যায় তারা বুঝতে পারলো না। এই যুগে বউ শাশুড়ির মধ্যে এত মিল খুঁজে পাওয়া যায় না। রাত 10টায় নিশু ফোন করে বলে দিয়েছিল তার আসতে একটু দেরি হবে, আর তাই শিমুল মাকে রাতের খাবার খাইয়ে ঔষধ খাইয়ে শুয়ে থাকার জন্য ঘরে দিয়ে আসে, আর নিজে নিশুর অপেক্ষায় ড্রয়িং রুমে বসে আছে। রাত 11টায় ডোরবেলটা বাজতে শিমুল দৌড়ে গিয়ে দরজা খোলে। সামনে নিশু হাতে একগুচ্ছ গোলাপ ফুল আর সবসময় মতি মুখে লেপ্টে থাকায় হাসি নিয়ে এসেছে। দরজা থেকেই বউকে জড়িয়ে ধরে বলে, বিবিজান এখনও রাগ করে আছেন? বিবাহ বার্ষিকী এখনও আছে? বলে এই ফুলের গুচ্ছটা শিমুলের গালে ছোঁয় আর একটা চুমু দেয়। শিমুল বলে, দরজা খোলা, এখন ছাড়ুন না, যদি মা এসে পড়ে। নিশু বলল, আচ্ছা চলো, অনেক খিদে পেয়েছে, আগে খাবার খাই, তারপর না হয় তোমাকে। দুজনে একসাথে বরাবরের মতোই এক প্লেটে খাবার নিয়ে খেতে বসলো। কিন্তু এবার নিশু খাবার হাত দেওয়ার আগে শিমুল নিশুকে খাইয়ে দিতে লাগলো আর নিজেও খেতে লাগলো। কি ব্যাপার, আজ দেখি বিবিজান আমাকে খাইয়ে দিচ্ছে, তা ভালোই লাগছে। বলে শিমুলের আঙ্গুল কামড় বসিয়ে দিল। আহ, এখন দেখেন কেমন লাগে, এরকম কত কামড় তুমি আমার হাতে দিয়েছো। খাওয়া দাওয়া শেষ করে সব গুছিয়ে তারা তাদের ঘরে চলে গেল। নিশু কতগুলো ফুলের পাপড়ি নিয়ে এসেছিল, যেই নিয়ে শিমুল ঘরে ঢুকে সবগুলো পাপড়ি শিমুলের উপর ছিটিয়ে দিয়ে বলল, আমি আমাদের আজকের রাতটা সেই প্রথম রাতের মতোই কাটাতে চাই। বলে শিমুলকে পাজা কোলে করে তুলে বিছানায় বসিয়ে সে নিচে পায়ের কাছে বসে শিমুলের দুই পায়ে আবার ঠিক আগের মতোই নূপুর পরিয়ে দেয়। আবারও নিয়ে আসছেন? আগেরটা তো এখনো আছে, আবার কেন নতুন করে আনতে গেলেন? নিশু শিমুলকে আর কিছু বলার সুযোগ দিল না।
আর তারপর তাদের একান্ত সময় সেই 3 বছর আগের প্রথম রাতের মতোই, যে ভালোবাসায় কোনো রকমের সীমা নেই। অপরন্ত ভালোবাসায় নিশুর যেন শিমুলের প্রতি মায়াভাব দিনে দিনে আরও বাড়তে থাকে। শিমুলের নিশুর প্রতি সম্মান আর একটি বৈবাহিক সম্পর্কের মধ্যে সুখ শান্তির জন্য একজনের প্রতি আরেকজনের শ্রদ্ধা, সম্মান আর ভালোবাসা থাকাটা অত্যন্ত জরুরি। এমন ভালোবাসা যেখানে কোনো রকমের স্বার্থ নেই, নেই কোনো চাওয়া পাওয়া। আর এভাবে কেটে যাচ্ছিল দিনগুলি। শিমুল একদিন একটু বাড়তি কিছু করলে নিশুর কৃপণতা শুরু হয়ে যেত, আবার পরে এসে শিমুলকে জড়িয়ে ধরে সরি বলতো। আর শিমুলও বারবার জেনে শুনে এমন কাজ করতো যেন নিশু তার উপর রাগ হয়, আবার এসে তাকে জড়িয়ে ধরে মায়াভরা কণ্ঠে সরি বলে, গালে চুমু খায়। ওদের এমন দুষ্টু মিষ্টি ভালোবাসা থেকে ওদের দুজনের পরিবার অনেক আনন্দ পায়। আর বাইরে কেউ কখনো বুঝতেই পারবে না যে ওরা সত্যি সত্যি বাবা মা হতে পারবে না, না ইচ্ছে করেই হচ্ছে না। ভালোই যাচ্ছিল দিনগুলি। হঠাৎ একদিন একটা জরুরি কাজে নিশুকে শহরের বাইরে যেতে হবে। শিমুল নিশুর ব্যাগ গুছিয়ে দিচ্ছে আর বলছে, আপনি 1 সপ্তাহের জন্য যাচ্ছেন, আমি আপনাকে ছাড়া কিভাবে থাকি বলুন তো? অনেক জরুরি কাজ, না হলে তোমাকে এক মুহূর্তের জন্য নিজের থেকে আলাদা করতাম না। আচ্ছা, তুমি ব্যাগ নিয়ে বের হও, আমি মায়ের সাথে দেখা করে বের হই। নিশুর মা এর কাছ থেকে বিদায় নিয়ে চলে এলো বাইরে। শিমুল ব্যাগ রেখে দাঁড়িয়ে আছে। নিশু শিমুলের কোমর জড়িয়ে ধরে ঘাড়ে নাক ঘষে আর বলে, দেখতে দেখতে 1 সপ্তাহ কেটে যাবে, আর আমার কাজ শেষ হলেই আমি তোমাকে ভিডিও কল দিব। তারপর আমরা অনেকক্ষণ কথা বলবো, ঠিক আছে? এখন হাসি মুখে বিদায় দাও প্লিজ, যেন তোমার হাস্যোজ্জ্বল মুখটাই আমার চোখের সামনে দেখতে পারি। বদি শিমুলের খালে কপালে ঠোঁট ছুঁয়ে বের হলো। আর শিমুলও হাসি মুখে বিদায় দিয়ে দরজা আটকে ঘরের ভিতরে চলে যায়। আজ 3 দিন হলো নিশু বাইরে আছে। প্রতিদিন নিশু সময় করে শিমুলের সাথে আর মায়ের সাথে কথা বলে। সারাদিন যা কাজ থাকে করে রুমে এসে নিশু শিমুলকে ভিডিও কল দেয়, মায়ের সাথে একটু কথা বলে। শিমুল রুমে এসে সারা রাত ভিডিও চালু রাখে। আর যতক্ষণ না শিমুল ঘুমায় ততক্ষণ নিশু কল কাটে না। 5 দিনের দিন হঠাৎ শিমুল অনেক অসুস্থ হয়ে পড়ে, বারবার বমি করছে আর কিছু খেতে পারছে না। নিশুর মা শিমুলের বাবা মাকে খবর দিতে দুজনে চলে আসে। শিমুলকে ডাক্তারের কাছে নিয়ে যায়। সব পরীক্ষা নিরীক্ষা করানোর পর ডাক্তার জানে শিমুল মা হতে চলছে। এই খবর শোনার পর শিমুল যেন আনন্দে আত্মারা হয়ে উঠছে। বাসায় এসে নিশুর মাকে জানালে উনি আর সাথে সাথে খুশিতে নিশুকে ফোন দেয়। অনেক রিং হওয়ার পর নিশু ফোন ধরছে না। মার সবাই ভাবলেন হয়তো অনেক ব্যস্ততার কারণে ফোন ধরতে পারছে না, পরে কল দেবে। আত্মীয় স্বজন সবাইকে জানানো হলো। শিমুলের বাবা মিষ্টি কিনে এনে আশেপাশে সবাইকে দিতে বলেন। নীলু সব বাড়িতে গিয়ে মিষ্টি দিয়ে আসছে। নিশুদের বাসায় আজ যেন আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। নিশুর মা শিমুলকে বলছে, আজ থেকে তুমি কোনো কাজ করবে না। নীলুকে ডেকে বললেন, আজ থেকে তোর কাজের পাশাপাশি রান্নাবান্নাই তুই করবি, বৌমা শুধু বিছানায় শুয়ে বসে কাটাবে। শিমুলের মা বলল, আপা যদি কিছু মনে না করেন তাহলে শিমুল কয়েকটা দিন যদি আমার কাছে আমাদের বাসায় থেকে আসতো। হ্যাঁ, নিয়ে যাবেন। কিন্তু শিমুল শাশুড়িকে একা রেখে যেতে চাইল না, তাই আর যাওয়া হলো না। রাতের বেলা নিশু ফোন করে মায়ের ফোনে, মা অনেকবার ফোন করেছো, ধরতে পারি নাই, কিছু কি হয়েছে? আমি আর এখন বলতে পারবো না, তোর বউকে ফোন কর। বলি মা ফোনটা কেটে দিল। শিমুলের ফোনে রিং হচ্ছে, তাকাতে দেখে নিশুর ফোন। শিমুল লজ্জায় মুখ লুকিয়ে ফোন রিসিভ করে ওপাশ থেকে। কি হলো, মুখ লুকিয়ে রাখলে যে? কিছু বলবে, কি হয়েছে? ওইদিকে মাও কিছু বলছে না, আবার তুমিও বলছো না। আপনার জন্য একটা খুশির খবর আছে, শুনবেন? খুশির খবর? আমি তো ভাবলাম আজকে আমি তোমাকে একটা খুশির খবর দিব। কি? আগে তোমারটা বলো। আপনি না আপনি না আপনি না আমার ঘরে একটি ছোট্ট নিশু আসতে চলেছে। নিশু প্রথম কথাটা অর্থ না বুঝেই হাসছিল, কিন্তু যখন বুঝতে পারে তখন এক লাফ উঠে বসে পড়ে আর বলে, হ্যাঁ সত্যি, এই জন্যই বিবিজান লজ্জা পাচ্ছেন। এমন একটা খবর আর আমি তোমার কাছ থেকে জানতে পারলাম না, এর জন্য মন খারাপ লাগছে। এবার আপনারটা বলুন। কালকে সকালের গাড়িতে বাসায় আসছি, যে কাজে এসেছিলাম কাজটা হয়ে গেছে। এই খবর শুনে শিমুল খুশিতে লাফালাফি করতে নিলেই নিশু তাকে থামিয়ে বলে, এখন থেকেই সাবধানে থাকো, ছোট্ট শিমুল আবার ব্যথা পাবে। কথা বলতে বলতে শিমুল ঘুমিয়ে পড়ল। আর নিশু ফোন কেটে ঘড়ি দেখে শুয়ে পড়ে। সকালে আবার বাসার জন্য রওনা দিতে হবে। পরের দিন সকালে শিমুল তাড়াতাড়ি উঠে মাকে জানিয়ে নিশুর আসার কথা। নিশুর পছন্দের সব খাবার তৈরি করে টেবিলে সাজিয়ে নিজেও সাজগোজ করে অপেক্ষা করতে লাগলো। ওইদিকে নিশু প্রায় এসে গেছে। বাস স্ট্যান্ড থেকে একটা রিক্সা করে বাসার জন্য রওনা দিল। নিশু রিক্সাওয়ালা মামার সাথে কথা বলছে আর মামাও কথা বলছে, রিক্সাওয়ালা চালাচ্ছেন।
বাসায় এদিকে বেলা গড়িয়ে সন্ধ্যা হয়ে আসছে, নিশুর বাসায় আসার কোনো নাম নেই। আবার ফোনও রিং হচ্ছে কিন্তু কেউ ধরছে না। রাতে বেলা নিশুর মোবাইল থেকে একটা ফোন আসে। শিমুল ফোনটা রিসিভ করে জানতে পারে নিশু অনেক বড় একটা অ্যাক্সিডেন্ট হয়েছে আর নিশু এখন হাসপাতালে। শিমুল এক চিৎকার দিয়ে নিশুর অ্যাক্সিডেন্টের কথা শুনে শিমুল এক চিৎকার করে শাশুড়ির ঘরে যায় আর ওনাকে বলেই নিশুর কাছে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। ততক্ষণে শিমুলের বাবা মাও এসে পড়েন হাসপাতাল। ডাক্তার জানায় নিশুর অবস্থা অনেক খারাপ ছিল। যখন তাকে এখানে নিয়ে আসা হয়েছে তখন 6 ঘন্টার ভিতর যদি জ্ঞান ফিরে তাহলে আর তেমন সমস্যা হবে না। শিমুল আর ওর বাবা অপেক্ষা করতে লাগলো। বাসায় শাশুড়ি মা একা, তাই শিমুল তার মাকে শাশুড়ির কাছে পাঠিয়ে দিয়েছে। এখন শুধু অপেক্ষা 6 ঘন্টার। নিশুর জ্ঞান ফিরেছে আর সে চোখ খুলে আগে শিমুলের কথা জিজ্ঞেস করে। ডাক্তার জানায় এখন বিপদ কেটে গেছে আর কোনো সমস্যা হবে না। কিন্তু সমস্যা বাঁধলো তখন যখন নিশু নিচে নামার জন্য পা নাড়াতে গেল। নিশু পা দুটো নাড়াতে পারছে না, অনেক চেষ্টা করে পা দুটো নাড়তে পারছে না। আর তখন শিমুলের বাবা দৌড়ে ডাক্তারকে ডেকে নিয়ে আসছেন। ডাক্তার বলেন, অপারেশনের সময় দেখেছেন যে পায়ে অনেক আঘাত আর রক্তক্ষরণ হওয়ার কারণে এমনটা হয়েছে। মাল্টিভিটামিন আর রেগুলার থেরাপির মাধ্যমে অতি তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে। এই কথা শোনার পর শিমুল বসে পড়ল আর নিশুর চোখ বেগা গড়িয়ে পড়ল 2 ফোঁটা অস্ত্র। শিমুলের বাবা ডাক্তারের পিছনে পিছনে যে জানতে চাইলেন এটার কি অতি দ্রুত সমাধান নেই। ডাক্তার জানায় এটা ভাগ্যের উপর নির্ভরশীল। 3 দিন পর নিশুকে বাসায় নিয়ে যাওয়ার জন্য রওনা দিল শিমুল ও তার বাবা। এই 3 দিন শিমুল হাসপাতালে ছিল। এক মুহূর্তের জন্য নিশুর কাছ থেকে সরেনি। সে নিজে অসুস্থ তা সে ভুলে গেছে। ওইদিকে নিশুর মা অপেক্ষায় আছেন কখন নিশু বাসায় যাবে। ওনাকে এখনও জানানো হয়নি যে নিশু পা নাড়াতে পারে না। বাসায় গাড়ি থেকে নামিয়ে একটা হুইল চেয়ার বসানো হলো নিশুকে। মায়ের করে নিয়ে গেল শিমুল। মা এখনও ভাবছেন সে হয়তো নিশু অসুস্থ তাই হুইল চেয়ারে বসিয়ে রাখছেন। মা অনেক সময় নিশুকে জড়িয়ে ধরে কান্না করলেন। তারপর শিমুলকে বলেন, যাও ওরে নিয়ে রুমে যাও আর দুজন বিশ্রাম নাও। রুমে পৌঁছে শিমুলের সাহায্যে নিশু বিছানায় বসে। নিশুর অনেক খারাপ লাগছে কিন্তু সে কিছু বলতে পারছে না। কাটতে লাগলো দিন। শিমুলের সাহায্য ছাড়া নিশু চলতে পারে না। শিমুল সারাক্ষণ নিশুর কাছেই বসে থাকে। নিশুর মা যখন জানতে পারলো নিশু পা নাড়াতে পারে না আর সম্পূর্ণ সুস্থ হতে সময় লাগবে তখন থেকে তিনি সারাক্ষণ শুধু নিশুর সুস্থতার জন্য দোয়া করেন। প্রকৃতির নিয়মে হয়তো এরূপ একদিন দিয়ে আনন্দ আসলেও অপরদিকে বিপদও আসে, আর এই বিপদের সময় ধৈর্য ধারণ করাটাই আমাদের কর্তব্য। শিমুলের সুখের সংসার ও তার মা হওয়ার সংবাদ আসা তাদের পরিবার এ সুখ নেমে এসেছিল। অ্যাক্সিডেন্টে নিশুর হাঁটার শক্তি চলে যাওয়ার কারণে তেমনি দুঃখের ছায়া নেমে এসেছে। কিন্তু শিমুলের অনেক ধৈর্য। তার বিপদের সময় যেমন নিশু তাকে ভালোবাসে আগলে রেখেছিল, সেও তেমনি নিশুকে ভালোবাসা, যত্ন আর সেবা দিয়ে আগলে সুস্থ করে রাখবে। সারাদিন শাশুড়ি আর নিশুর সেবা করে সংসার আবার দোকান ও ব্যবসার হিসাবপত্র মিলিয়ে গুছিয়ে রাতে যখন সময় পায় তখন নিশুর বুকে মাথা রেখে স্বস্তির নিঃশ্বাস নেয়ার ভাবে অন্তত নিশু তার কাছে তো আছে। যদি এর চেয়ে বেশি কিছু হয়ে যেত অথবা যদি নিশু ফিরিয়ে না আসতো, আবার তখন নিজের মনকে বকে যে এসব কী ভাবে। দেখতে দেখতে প্রায় 6 মাস চলে গেছে। এখন শিমুল আর আগের মতো বেশি ভারী কাজ করতে পারে না। নিশু আস্তে আস্তে সুস্থ হচ্ছে। এখন লাঠি ভর দিয়ে একটু একটু হাঁটতে পারে। হঠাৎ একদিন রাতে ঘুম ভেঙে যায় নিশুর। সে আস্তে আস্তে উঠে বসে শিমুলের মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। মাথায় কারো স্পর্শ পেয়ে শিমুল চোখ খুলে দেখে নিশু তার মাথায় হাত বুলিয়ে দিচ্ছে আর কান্না করছে। শিমুল উঠে বসে নিশুর দিকে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকিয়ে আছে। তোমাকে আমি বড্ড বিপদে ফেলে দিয়েছি, অনেক কষ্ট হচ্ছে না তোমার? শিমুল নিশুকে জাপটে ধরে আর বলে, কষ্ট তো হচ্ছে। এই যে বিয়ের পর থেকে আপনার হাতে খাবার খাচ্ছিলাম, এখন আর খেতে পারি না। শিমুলের নিশুকে হাসানোর উদ্দেশ্য বললেও নিজে মন খারাপ করে ফেলে আর এটা দেখে। আর আমি তোমাকে খাইয়ে দিব না, এখন থেকে তুমি খাইয়ে দিবে। আর বউর কাছে শুয়ে বসে সেবা নিতে ভালোই লাগছে। নিশুর এরকমের কথা শিমুলে অনেক হাসি পায়। তারা অনেক সময় কথাবার্তা বলতে থাকে। তাদের পুরনো স্মৃতি মনে করে এভাবেই কথা বলতে বলতে নিশুর বুকে শিমুল ঘুমিয়ে পড়ল। কিছুক্ষণ পর নিশু ঘুমিয়ে পড়ল। নিশু এখন আগের থেকে অনেক সুস্থ হয়েছে। লাঠিতে ভর দিয়ে হাঁটে, আবার এখন দোকানেও যায়। এই 7 মাসে ব্যবসার অবস্থা কিছুটা খারাপ হয়ে গেছে। নিশু চিকিৎসার পিছনে অনেক টাকা খরচ হয়ে গেছে। আবার নিশু আসতে পারেনি, অনেক লস হয়ে গেছে। নিশু ভাবতে থাকে কিভাবে কি করবে। বাসায় বলা যাবে না, বললে শিমুল প্রেশান হয়ে উঠবে। আস্তে আস্তে শিমুলের ডেলিভারির সময় গনিয়ে আসছে। নিশু ধীরে ধীরে আবার সব গুছিয়ে নেবে, কিন্তু সামনে যে শিমুলের ডেলিভারি,
ডাক্তার বলছেন শিমুলের অনেক রিস্কি পজিশন, তাই সিজারের ব্যবস্থা ও আগে থেকে করে রাখতে হবে। দেখতে দেখতে সময় চলে এসেছে। শিমুলকে তার বাবা মা নিয়ে যেতে চাইলে শিমুল না করে দেয়। সে অসুস্থ শাশুড়ি তার নিশুকে রেখে কোথাও যাবে না। তাই নিশুর মা বুদ্ধি করে শিমুলের মা বাবাকে এখান থেকে যেতে বললেন। ওনারা অনেক বারণ করেন কিন্তু নিশু আর মা শুনলেন না, বলেন, বাসায় তো আর কেউ নেই, একটি মাত্র মেয়ে আপনাদের, তার কাছে না হয় কয়টা দিন থেকে গেলেন। তারপর ওনারা রাজি হন। তবে শিমুলের বাবা একটা শর্ত আছে, আর একটি শর্ত হলো শিমুলের অপারেশন আর হাসপাতাল সহ বাচ্চা হওয়ার সকল খরচ উনি বহন করবেন। নিশু যদি অমত করে তাহলে ওনারা থাকবেন না, যার কারণে নিশুর অমতও করেনি। চলতে লাগলো দিন। ডেলিভারি ডেটের 2 দিন আগে শিমুলের ব্যথা শুরু হয়। নিশুর শিমুলের বাবাকে খবর দিয়ে শিমুলের মা তাকে নিয়ে হাসপাতালে চলে এসেছে। ডাক্তার আগেই রক্ত জোগাড় করার কথা বলে দিয়েছিল, তাই নিশুর 2 কাজিন এসে পড়েছে খবর পেয়ে। অপারেশন থিয়েটারে শিমুলকে নিয়ে যাওয়া হয়, আর ততক্ষণে নিশুও বাবা এসে পড়েছে। কিছুক্ষণ পর বাচ্চার কান্নার শব্দ, সবার মুখে হাসি ফুটে উঠল। একজন নার্স তোয়ালে চেয়ে নিয়ে গিয়েছিল আগে, সে তোয়ালে পেঁচিয়ে দিয়ে একটা ছোট্ট শিশু সন্তান নিয়ে আসছে। যখনই বাচ্চাটাকে নানার কোলে দিতে যায় তখন নানা বলেন, আমাকে না আগে ওর বাবার কাছে দিন। নিশুর কোলে দেওয়া হলো। শিমুলের মা জিজ্ঞেস করলেন, নার্স জানায় এটা মেয়ে বাবু। তখনই শিমুলের বাবা বলে ওঠেন, আমার ছোট্ট শিমুল। নিশু বাচ্চাটাকে কোলে নিয়ে কপালে চুমু খায়, হাত পা ধরে ধরে দেখে। এটা তো একটা পুতুলের মতো। সে বিশ্বাস করতে পারছে না যে এই বাবুটা তারই অংশ। এই বাবুটা তাকে বাবা বলে ডাকবে আর সে তাকে আহ্লাদি বানিয়ে তুলবে। হঠাৎ খেয়াল হওয়া নার্সকে জিজ্ঞেস করলো, সিস্টার, আমার শিমুল। নার্স জানায় শিমুল ভালো আছে, কয়েক ঘন্টা পর তাকে ছিটে দেওয়া হবে। শিমুলকে ছিটে দেওয়ার পর যখন শিমুলের কাছে বাবুকে নিয়ে আসা হয় তখন শিমুল আগেই নিশুর সাথে দেখা করতে চায়। নিশু বাবুকে কোলে নিয়ে শিমুলের কাছে নিয়ে আসে, শিমুলকে দেখায়। শিমুল, দেখেছো? আমি বলেছিলাম না ছোট্ট শিমুল আসবে। দেখো, আমি বাবা আর তুমি মা হয়েছ। আর এই হলো আমাদের অসম্ভব মায়াভরা নিশে। শিমুল জিজ্ঞেস করলো, বাসার মাকে খবর দিয়েছেন? নিশু কিছু বলার আগে শিমুলের মা ভিডিও কলে শিমুলের আর শাশুড়ির কথা বলতে দেয়, আর উনি অনেক খুশি। শিমুল নিশুকে জিজ্ঞেস করলো, নিশির বাবা, আপনি কি নিশিকে পেয়ে খুশি? নিশু শিমুলের কপালে ঠোঁট ছুঁয়ে বলে, আজকে মনে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষ আমি। শিমুল আর নিশিকে বাসায় নিয়ে আসা হয়েছে। বাসায় সব আত্মীয় স্বজন এসে পড়েছে তাদের স্বাগতম জানানোর জন্য। বাসায় আনন্দের বন্যা বয়ে যাচ্ছে। দাদু নিশিকে কোলে নিয়ে বসে আছেন। খুবই হই হুল্লোড় করে কেটে যায় দিনগুলো। 1 মাস পর নিশু ব্যবসা আবার গুছিয়ে নিয়েছে, আর সে এখন সম্পূর্ণ সুস্থ। শিমুলের বাবা মা এখন চলে যেতে চান, কিন্তু শিমুলের শাশুড়ি বলেন, কার জন্য বাসায় যাবেন? এই নাতনি রেখে বাসায় যেতে থাকতে পারবেন? এখানে থেকে যান। আমি তো আর বৌমাকে সাহায্য করতে পারি না, আপনারাই যদি ওর পাশে থাকেন তাহলে সবাই একসাথেই থাকবো। শিমুলের বাবা মা অমত করলে শিমুল আর নিশু জোড়াজুড়ি করলে থাকতে রাজি হন, তবে সংসারের খরচ উনিও দেবেন। সবাই একসাথে হাসি আনন্দের মাঝে কাটাতে লাগলো। 1.5 মাস পর নিশু আজ মনে হয় প্রায় 3 মাস পরে শিমুলকে কাছে পেয়েছে। তার সাথে নিশিও আছে। নিশি হাত পা নাড়িয়ে নাড়িয়ে খেলে বাবার দিকে তাকিয়ে হাসে। এই দিনটা যেন নিশুর শিমুলের কাছে স্বপ্নের মতো। তারপর দুজনে একসাথে নিশিকে মাঝে নিয়ে ঘুমায়। মাঝরাতে নিশি ঘুমিয়ে পড়ার পর নিশু শিমুলকে ডেকে তুলে। কি হয়েছে জানতে চাইলে নিশু বলে, কতদিন হলো তোমাকে একটু ভালোবাসতে মন চাইছে। তখন নিশিকে সাইডে দিয়ে শিমুল নিশুর বুকের সাথে লেপ্টে যায়। আর তারপর আর বলতে পারবো না, এখানেই সমাপ্ত ঘটে। একটা সুখবর মুহূর্তের আর একটা সমাপ্তি শুধু গল্পের। নিশু আর শিমুলের ভালোবাসার আর একজনের প্রতি আর একজনের অসম্ভব মায়া নয়, তাদের ভালোবাসাই অপরন্ত। গল্পটা কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন, এবং ভুল ত্রুটি ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমাদের ভয়েস অফ কলি চ্যানেলটি যদি সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।